দেখ, আচ্ছা ব্রাইটনেস কি কমিয়ে দেবো? একটা ডাউট ছিল। বল। আগের দিন স্যার এই অঙ্কগুলো কী করে বুঝবো যে ডিফারেন্সিয়েশনই লাগবে, ম্যাক্সিমাম মিনিমাম সবগুলোই লাগবে? ম্যাক্সিমাম মিনিমাম মানেই আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট জিরো করে দিই। এটা জলের ক্লাস 12 এর ম্যাথে জলের আছে। বোতল দেবো? ক্রিটিক্যাল হ্যাঁ, পয়েন্ট না বলো না তো, না, ঠিক আছে। হ্যাঁ ক্রিটিক্যাল পয়েন্ট বলো তো। হ্যাঁ, ক্রিটিক্যাল পয়েন্ট ডবল অর্ডার ডেরিভেটিভ যেখানে জিরো হয় সেইটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেখানে জিরো হয় সেখানে আইদার ম্যাক্সিমা থাকবে বা মিনিমা থাকবে। এবার ম্যাক্সিমা বা মিনিমা যেটাই থাকুক না কেন, আমাকে তো কোশ্চেনে চেয়েছে ম্যাক্সিমা, তাহলে আমি ইকুয়াস টু জিরো করে দেবো, অসুবিধা নেই। বা কোশ্চেনে যদি বলে সব থেকে লোয়েস্ট ভ্যালু হবে, তাহলেও আমি ডেরিভেটিভটা জিরো করে দেবো। ওটা ক্লাস 12-এর ম্যাথে একটা চ্যাপ্টার আছে ম্যাক্সিমা মিনিমা বলেই, সেইখানে চ্যাপ্টারটাতে ডবল ডিফারেন্সিয়েশন যদি ভ্যালুটা জিরো তাহলে টার্নিং করে ওটা, মানে ট্যানজেন্টটা টার্ন করে। ঠিক আছে, প্লে উইথ গ্রাফ বলে একটা আরিয়েন্তের একটা বই আছে, ঠিক আছে, সেই বইটা যদি কিনতে পারিস খুব ভালো বই ওটা। পড়াচ্ছি আমি, পরে ফোন করছি। তো আচ্ছা দেখ, সার্কুলার মোশন বেসিক্যালি তোদের এইটা ফার্স্ট থেকে শুরু হবে, এর আগে সার্কুলার মোশন দ্বিতীয় গতি তোরা পড়িস না, ঠিক আছে, কারণ এখন যে মেকানিক্সটা আমরা শুরু করব সেটা কমপ্লিটলি সার্কুলার থেকে আমরা রোটেশনাল মেকানিক্সে চলে যাব। কারণ রোটেশনাল মানে গোটা মেকানিক্সটা আমাদের দুটো ভাগে ভাগ করা আছে। একটা লিনিয়ার মেকানিক্স, যেটা তোরা ক্লাস 9-এ ছোটোবেলাতে এসি জেভাস পিউটি ওই যাবতীয় অঙ্কগুলো, আর একটা হচ্ছে সার্কুলার মেকানিক্স বা রোটেশনাল মেকানিক্স। এইটা আমাদের একটা হিউজ চ্যাপ্টার, ঠিক আছে, হিউজ চ্যাপ্টার মানে এবার তুই যদি ভেবে নিস যে হিউজ পারবো না, তাহলে ওরকম না, এখানেও তো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আছে। আমরা ওগুলোকে সব নাম দেবো অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এবার ফোর্স যেই আসবে তখনই অ্যাঙ্গুলার ফোর্স আর বলে না ওটাকে, ওটা একটা অন্য নাম আছে, ঠিক আছে। তার মানে এরকম নয় যে ব্যাপারটা একদমই অজানা। তো এখানেও যখন তুই ভেলোসিটি ক্যালকুলেট করবি তখন ওই চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এখানে যখন তুই অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করবি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, খালি সামনে একটা করে অ্যাঙ্গুলার টার্ম আমি জুড়ে দেবো, ঠিক আছে। এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা পার্টিকেল ধর এখান থেকে ঘুরে এরকম একটা কোনো পজিশানে গেল, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এটা তো অ্যাকচুয়ালটা তো এটা ডিস্টেন্স মানে অ্যাকচুয়াল পাথ যেটা, আর ডিসপ্লেসমেন্ট হবে স্ট্রেট পাথ, এরকমভাবে স্ট্রেট যদি হয়। কিন্তু এ একটা সার্কুলার পাথে ঘুরতে গেছিলো, পুরোটা কমপ্লিট করেনি বা করবে কি করবে না সেটা ওর ব্যাপার, কিন্তু পাথটা সার্কুলার পাথ। এখন কথা হচ্ছে এইটাকে তুই যদি ইম্যাজিন করে একটা সার্কেল ড্র করিস, করে যদি এর সেন্টারটা পেয়ে যাস, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে এই ফাইনাল পয়েন্ট, এই যে অ্যাঙ্গেলটা কভার করছে না, দ্যাট অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাংলাটা হচ্ছে কৌণিক, বাংলায় কৌণিক কথাটা জুড়ে দেবে, ঠিক আছে, কৌণিক বা বৃত্তীয় এই কথাটা জুড়ে দেবে, কৌণিক সরণ। এবার তুই বলবি স্যার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিস্টেন্স এটা কি হবে? অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলে কিছু হয় না, ডিসপ্লেসমেন্ট, যেটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এবার তোরা বুঝতেই পারছিস যে এর ইউনিটটা কি হবে, ইউনিটটা এসআই ইউনিট হবে রেডিয়ান। এটাও তোরা ছোটবেলা থেকে করে এসেছিস, যেটাকে পাই দিয়ে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ কল্ড দ্য রেডিয়ান ইউনিট। আর সিজিএস ইউনিট হচ্ছে ওই ডিগ্রি, ঠিক আছে, সিজিএস ইউনিট হচ্ছে ডিগ্রি। এটা অতটা চল নেই, এমনি বুঝতে পারছিস, সব আমরা রেডিয়ানেই করবো, পাইতে পাই বলেই রেখে দেবো। তাহলে এই হলো আপাতত। আচ্ছা এবার এটা রেডিয়ান আর সংক্ষেপে কি বলে আর এডি, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি
অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, ডাব্লু বলবি না, ঠিক আছে, ডাব্লু বলে নিজেকে অস্বীকৃত করবি না। তো এটা বেসিক্যালি থিটা বাই টি, কারণ ডিসপ্লেসমেন্ট বাই টাইম ওটাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে। তো এর এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, একদম বেসিক, আমি রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, বেসিক একদম ডেফিনেশন। এবার কোনো একটা পার্টিকেল যদি ঘোরে তাহলে তার ওমেগা থাকবে। এবার ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, মানে ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি বলবো, মোশনটা ইউনিফর্ম আছে, ঠিক আছে। এখন ফ্যানটা যে স্পিডে ঘুরছে এটা কনস্ট্যান্ট স্পিড, স্পিড বাড়ছেও না স্পিড কমছেও না, তো ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। যখন স্টার্টিং হয়েছিল তখন ওর একটা স্পিড চেঞ্জ হয়েছিল, তখন ওটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আছে। তো ঘটনা মানে কনসেপ্ট একই, যদি স্পিড চেঞ্জ করে ফেলে তাহলে তখন অ্যাক্সিলারেশন আসে। এবার তুই আমাকে বলবি যে স্যার আপনি তো এটা দিয়ে শুরু করলেন, তাহলে আমার লিনিয়ারের সাথে এর ব্রিজ রিলেশনগুলো কোথায়? আচ্ছা এবার কি বললাম বল, ওমেগা কনস্ট্যান্ট থাকে তাহলে ইউনিফর্ম মানে সম মানে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, ANGVEL, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, সমকৌণিক ভেলোসিটি, এরকম কিছু একটা বলতে, সমকৌণিক বেগ। আচ্ছা এইবার যে জিনিসটা আমি করব সেই জিনিসটাও একদম আমরা ক্লাস 9-10 থেকে যেগুলো 9 আর 10-এ যেটা করেছি। আচ্ছা এই যে দুটো লাইন আমি টানলাম, এটা থেকে তোদের পাতাটা পুরো শেষ করে একদম পুরো লাইন টানবি, আর এই পাতাতে কিছু লিখবি না, ঠিক আছে। লিখবি না মানে লিখবি, এখন যতগুলো হবে ততগুলো আমরা লিখব, এরপরে এটা আরও অনেকগুলো এখানে অ্যাড হবে, সেগুলো আমরা মানে 1 মাস পরেই হবে ওটা, তখন আমরা এটা আরও ফিল আপ করব। তো জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে, ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তোর বাংলায় হেডিং করার আগে রৈখিক গতি, আর ইংরেজিতে হচ্ছে কৌণিক গতি। বাংলাটা, ইংরাজিটা হচ্ছে লিনিয়ার মোশন, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার বা সার্কুলার মোশন। ছোট টুল আছে রে, ছোট টুল আছে, বা কিছু একটা উঁচু উঁচু, ওই বালিশটা নামানো যাবে না? আমি এটা একটু রেখে লিখবো। আচ্ছা দেখ, আচ্ছা এইবার দেখ, এখানে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে সরণ বলে তোরা বাংলায় লিখবি, আমি লিখবো ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট, নাম্বার 1 বলে। তো ডিসপ্লেসমেন্টকে আমরা জেনারেলি এস দিয়ে লিখি, আর এখানেও আমরা ডিসপ্লেসমেন্টকে থিটা দিয়ে লিখবো, এবং এখানে তোরা লিখবি কৌণিক সরণ, ঠিক আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ব্র্যাকেটে হবে থিটা, ঠিক আছে। কি কোনটা অসুবিধা আছে? এটা ডিসপ্লেসমেন্ট লিখেছি আমি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা সরণ, শুধু সরণ, ঠিক আছে। এইবার যে আমি এইখানে এই যে লাইনের ওপরে যে একটা রিলেশন আমি লিখব, সেটা হচ্ছে তোর
এই এস আর থিটার মধ্যে একটা ব্রিজ রিলেশন, মানে এস দিয়ে দিলে আমি থিটা ক্যালকুলেট করতে পারবো। তো সেটা হচ্ছে রেডিয়াস হ্যাঁ রেডিয়াস মানে রেডিয়াস দিয়ে। তো সেইটা করার জন্য আমি নিচে চলে যাব, তোরা এই পেজটা ছেড়ে পরের পেজে এইটা লিখবি। তো এটা যদি আমাদের একটা সার্কেল হয় এবং যদি ধরে নে এখানটা হচ্ছে রেডিয়াস, পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে মুভ করেছে, তাহলে এটা এ, এটা বি, এইটা থিটা, এইটা এস, আর এটা জিরো, মানে সেন্টার। তাহলে এই ফর্মুলাটা তোরা নিশ্চয়ই দেখেছিস যে আচ্ছা এটা রেডিয়াস অফ দ্য পাথ, এই ফর্মুলা এস ইকুয়ালস টু আর থিটা, এটা কোথা থেকে পেয়েছিলিস এই ফর্মুলাটা? টেনে ছিল। থিটা ইকুয়ালস টু এখনো রয়েছে আর্ক বাই রেডিয়াস। হ্যাঁ বল। হ্যালো, লিঙ্কে কখন তুই জয়েন হয়েছে? আবার আবার ইয়ে মার। হুম। তো তার মানে এই যে এ আর্ক বাই রেডিয়াস, চাপ বাই ব্যাসার্ধ, এই ফর্মুলাটা ছিল থিটা দিয়ে। তো সেইটাকে আমি ইউজ করে এস ইকুয়ালস টু আর থিটা এই রিলেশনটা পাবো। তাহলে এইখানে আমি বক্স করে যে জিনিসটা লিখব, দ্যাট ইজ এস ইকুয়ালস টু আর থিটা, যা খুশি তুই রেডিয়াস ছোট হাতের নিস বড় হাতের নিস, ঠিক আছে? তোরা ওখানে মেন একটা জায়গায় বক্স করে এই দুটো রিলেশন লিখে রাখবি। নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিকে আমরা জেনারেলি ইউ ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই তো? বেগকে আমরা ইউ আর ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। এইখানে নাম্বার 2তে আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে, যেটা হচ্ছে আমার ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করে। এবং এর রিলেশনটা আমি কি করে পাবো? তোরা লিখবি কৌণিক বেগ, হ্যাঁ, ইউ অর ভি বা ইউ কমা ভি, যে কোনো একটা, কোনো অসুবিধা নেই। এস কৌণিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তো এর পরে যেটা আমি রিলেশনটা পাবো, দেখ, এস বাই টি করে দিলে, ডিসপ্লেসমেন্ট বাই টি করে দিলে, ইকুয়েশনটার বোথ সাইডে আমি বাই টি করে দিলাম, তাহলে এস বাই টি হয়ে যাবে ভি, আর আর থিটা বাই টি হয়ে যাবে ওমেগা। তাহলে এইখানে যে ব্রিজ রিলেশনটা আমি পাবো, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু আর ওমেগা থিটা। কি করছে ও? তো এইমাত্র বললো সেই ক্লাস 10-এ নাকি ও করেছে, আবার ওটা জিজ্ঞেস, এই যে তুই
তুই কেন চশমা কোথায়? চশমা নেই। তাহলে তুই এটা তুই নিজের সাথে মানে যা ভুলটা করছিস না, এটা তুই পরে টের পাবি যখন চাকরি পাবি না। কেন? চোখ চশমা খারাপ হয়ে গেছে, চোখ খারাপ যাদের চশমা আছে তারা অলরেডি পাইলটের জবটা ছেড়ে দিতে হবে চোখের সামনে থেকে। রেলের জব আর পাইলটের জব দুটোই ছেড়ে দিতে হবে। কেন পাওয়ার থেকে কি অসুবিধা? বারোটা তো ট্রেন চালাতে দেবে না তোকে। লোকো পাইলট হুম, তুই মানে নিজের সাথে খেলোয়াড় করছিস, এটা আর কিছু না। না তোর মনে হচ্ছে আমি ওসব চাকরি করবো না, তোর এবার পড়াশোনা করতে করতে দেওয়ালে এমন পিঠ ঠিকিয়ে দেবে, তখন তোর ওইটা করা ছাড়া অপশন থাকবে না। তখন তুই সরকারি চাকরিগুলো যখন দিতে বসবি, অনেক চাকরি বাদ চলে যাবে। উপায় হচ্ছে চশমা পরে পাওয়ারটাকে কন্ট্রোলে রাখা। হেভি ব্যথা হয় চোখে পাওয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরে নে আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলি, আমি ইঞ্জিনিয়ারিংয়ে যারা ইলেকট্রনিক্স পাবে তারা মাইক্রো প্রসেসর নিয়ে যখন কাজ করবে ওটা বাদ চলে যাবে, কোম্পানি তোকে অ্যালাউই করবে না। আমার দিদি কি করছে? হ্যাঁ, আমার দিদি আছে? তো দিদির ওই রুবিকার তো ইলেকট্রনিক্স নয়, তো ইলেকট্রিক্যাল। মাইক্রোবায়োলজিতেও সমস্যা করে, কারণ ওরা ওদের হাই এন্ড কাজগুলো তো ছোটো 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 ব্যাপারে হয় ওগুলো। মাইক্রোস্কোপে অনেক ফাংশন তুই ডিসেবল হয়ে যাবে চশমার জন্য। তারপর ফর্ম ফিল আপ করতে পারবি না, মেডিকেল সার্টিফিকেট দেবে না। সেফ সাইডে কাজ করি। চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে 3টে জিনিস তোকে অ্যাসিওর করতে হবে। এক হচ্ছে পুলিশ ভেরিফিকেশন, যে তোর নামের আগে কোনো কেস নেই, ঠিক আছে, ওটা থানা থেকে সার্টিফিকেটটা নিতে হবে। যে হচ্ছে মেডিকেলি ফিট, এটা নিতে গেলে তোকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার তোকে সব রিপোর্ট করতে দেবে, একদম ব্লাড থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, মাথা থেকে পায়ের নখ সব চেক আপ করাবে ওখানে। তোর ওই খরচার টাকা কি ওরা দেবে? না, কেন খরচার টাকা ওরা দেবে? আমাদেরই দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন যখন যাবি, পুলিশকে 2,000 টাকা দিতে হবে। পাসপোর্ট যদি থাকে দিবি, পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশ ভেরিফিকেশন লাগে, এখন 2,000 টাকা ঘুষ দিতে লাগে। হ্যাঁ, আগে ওটা 1,000 লাগতো, এই মানে মোটামুটি লাস্ট করোনার পর থেকে ওটা 2,000 হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো মানে ওটা দেখতে শুনতে খুব ভালো লাগে, মানে চশমা ছাড়া লোক করবি না, পরে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা ভি ইকুয়ালস টু আর ওমেগা হলো। আচ্ছা, এইবার সেম প্রসেসে অ্যাক্সিলারেশনটাও লিখে রাখ। অ্যাক্সিলারেশনকে আমরা ছোট হাতের এ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করব। কৌণিক ত্বরণ, ঠিক আছে, বাংলাটা হচ্ছে কৌণিক ত্বরণ, এটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। কৌণিক ত্বরণ। আর লোকো পাইলটের চাকরিগুলো মানে খুব সুবিধা, কারণ ওগুলোতে বিটেকও লাগে না, ডিপ্লোমা লাগে, মানে যেটা পলিটেকনিক দেওয়ার পরে হয় ক্লাস 10-এ, ঠিক আছে। তো ক্লাস তোরা এই 11-এ উঠছিস, তো পলিটেকনিকটাও দিয়ে রাখবি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আন্ডারে, জেক্সপো নাম হচ্ছে এক্সামটা, ঠিক আছে। ওরা ওইটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নেয়, মানে বিটেক ইঞ্জিনিয়ারদের নেয় না। রেলের লোকো পাইলট যাওয়া হয়, লোকো পাইলটের প্রচুর চাকরি, কারণ লোকো পাইলটের চাকরি হচ্ছে সব থেকে হ্যারাসমেন্টের চাকরি, ঠিক আছে। প্রচুর টাকা স্যালারি, কিন্তু তোর প্রচুর হ্যারাসমেন্ট আছে, কারণ তুই যখন ট্রেন নিয়ে বেরোবি, তুই কখন বাড়ি ফিরবি জানিস না, কারণ ট্রেনে তো দেরি হয়। তো প্রথমে চাকরিটা তোর প্রথম 5 বছর তোর মালগাড়ি টানতে কাজে লাগবে, এবং ওদের প্রমোশনটা হয় যত কিলোমিটার তুমি রান করাবে ইঞ্জিনকে, তার উপরে প্রমোশন হবে। এবার যে সেকশানে তোর ধর চাকরি জয়েন হবে, ধরে নে তুই যদি আসানসোল ডিভিশনে জয়েন করিস, তাহলে আসানসোল থেকে নেক্সট 8 ঘন্টা যে ডিস্টেন্সটা, সেটা তোর হলো ওইটা। এবার ওই ট্রেনটা ছেড়ে দিবি, নেক্সট ওখানকার লোকো পাইলট জয়েন করলো, তুই ওই কোয়ার্টারে থাকবি, ঠিক আছে, রেলেরই বড় কোয়ার্টার,
দেন পরের দিন যখন আবার ওই ট্রেনটা ফিরবে, MS ধোনি এরকম। হ্যাঁ এটা না এমএস ধোনি হচ্ছে ও তো টিকিট কাউন্ট ইয়ে ছিল, ও তো টিটি ছিল, হ্যাঁ ওটা ইঞ্জিনিয়ারিং লাগে না, ওটা নন টেকনিক্যাল, এটা হচ্ছে টেকনিক্যাল। লোকো পাইলট হচ্ছে টেকনিক্যাল পোস্ট ওটা। এবং এখানে স্যালারি স্টার্টিংই হয় 70,000 থেকে, এবং যত ট্রেন লেট করবে তত তোর অ্যালাউন্সটা বাড়বে, মানে অ্যালাউন্স দেয় ওরা, প্রচুর টাকা অ্যালাউন্স দেয়, ঠিক আছে, যত ট্রেন লেট করবে, কারণ ওটা তোর ওটি ওভার টাইম হচ্ছে না, তো ওটাতে তুই অ্যালাউন্স পাবি, মানে অনেক টাকা, মানে দাঁড়িয়ে 12 ঘন্টা ধরে। ট্রেন ট্রেন মালগাড়ি তো দাঁড়িয়ে থাকে, তো মালগাড়ি তো দাঁড়িয়ে থাকে, যখন তুই মালগাড়ি থেকে প্যাসেঞ্জার ট্রেন টানবি তখনও ট্রেন লেট করে। এবার ধরে নে হাওড়ায় টাইম আছে ওটা সকালবেলা ধরে নে 6টার সময়, সেটা 3 ঘন্টা লেট করে আসলো, জেনারেলি করে যেরকম 2 ঘন্টা 3 ঘন্টা লেট করে, তো তার বেসিসে তোর অ্যালাউন্স বাড়বে ওটা, ঠিক আছে। তো যদি এরকম হয় হ্যাঁ। যে ট্রেন অ্যাক্সিডেন্ট করে গেল কিন্তু লোকো পাইলট বেঁচে গেছে, তার কি হবে? না তাকে ওটা আবার তো ট্রেন চালাতে হবে? না ওটা তো দেখ, প্রথম কথা হচ্ছে এটা যদি হয় ট্রেন অ্যাক্সিডেন্ট করার ব্যাপারে, সেইটা তো তোর ওপর ফার্স্টে ফোকাস হবে যে আপনার কিছু, মানে প্রথম থেকে ওটা জিএম মানে জেনারেল ম্যানেজারের আন্ডারে থাকবে, ও দেখবে যে কার ফল্টে হয়েছে, মেনলি ড্রাইভারের ফল্টে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না, যে সিগন্যালিং কন্ট্রোল করে তার জন্য হয়, আর ড্রাইভারের হাতে বাদিক যাবো না ডান দিক যাবো এই সিচুয়েশন থাকে না, মানে ট্রেনের চাকা ঘোরানো যায় না, তো ওটা সিগন্যাল ম্যান যেদিকে ডিরেকশনটা দেবে সে ট্রেন সেদিকেই যাবে, ঠিক আছে। এবং সেটা আগে সিগন্যাল ম্যানকে মানে ইয়ে করবে আগে, যে লেভেল লিভার যেগুলো টানে দেখেছিস এইরকমভাবে, যেগুলো লাইট ট্র্যাক চেঞ্জ করে, হ্যাঁ, ওরাই ট্রেনের রুটটাকে চেঞ্জ করে, তো ওটা তোর আন্ডারে নেই, ওটা ইয়ের আন্ডারে আছে, লেভেল ক্রসিংয়ের আন্ডারে আছে। লোকো পাইলটের কাজ হচ্ছে সিগন্যাল দেখে ট্রেন চালানো, যেখানে স্পিড লিমিট আছে সেখানে স্পিড কন্ট্রোল করে দেওয়া, এবং রাজধানীর যারা ড্রাইভার হয় তাদের হচ্ছে প্রত্যেক 10 সেকেন্ড অন্তর অন্তর একটা করে বাটন প্রেস করতে হয়, যে ড্রাইভার ঘুমিয়ে পড়েনি ফট করে, কারণ এদের প্রচুর জার্নি টাইম অনেক এদের, মানে তুই সারা রাত 8 ঘন্টা ধরে বোরিং লাগবে, ঠিক আছে, তো সেইটার জন্য ড্রাইভার ঝিমিয়ে পড়ে যদি, তার জন্য সিস্টেম হচ্ছে ওদের প্রত্যেক 10 সেকেন্ড অন্তর অন্তর একটা বাটন প্রেস করতে হবে, বাটন যদি একটা যদি বাটন মিস হয় তাহলে অটোমেটিক্যালি ট্রেনের ব্রেক লেগে ট্রেনটা দাঁড়িয়ে যাবে, এমার্জেন্সি ব্রেক অটোমেটিক ইয়ে হয়ে যায়, তো এটাতে প্রচুর সজাগ থাকতে হবে, ঠিক আছে, দাঁড়িয়ে গেলে চলবে না, ঠিক আছে। এটা তারপরে হচ্ছে মানে আবার নতুন করে হ্যাঁ নতুন করে চলবে তো, কিন্তু ওখানে তো একটা শোকজ হয়ে যাবে, তোর তোর নামে একটা ইয়ে হয়ে যাবে, শোকজ নোটিশ চলে আসবে যে আপনি কি করছিলেন, ঠিক আছে। এবার এবার নন টেকনিক্যালে রেলে জব নেই, মানে রেল নিচ্ছে না, মানে নন টেকনিক্যালগুলো যেগুলো লোকেরা প্রচুর ফর্ম ফিল আপ হয়, কিন্তু টেকনিক্যালের কিন্তু এখনও প্রত্যেক বছর এক্সাম হয়, এবং ওটাতে ভালো পরিমাণে রিক্রুটমেন্ট হয়, আর সব থেকে বেশি রিক্রুটমেন্টটা হচ্ছে এই সেকশনটাতে, কারণ এইটাতে লোকেরা যেতে চায়, কারণ তুই জানিস না তোর কোথায় পোস্টিং হবে, প্রথম কথা প্যান ইন্ডিয়া বেসে জব এটা, ঠিক আছে, তারপরে ধরে ধরে তোমার হায়দ্রাবাদ সেকশনে হলো, এবার হায়দ্রাবাদ থেকে তোর 8 ঘন্টা, এই হচ্ছে তোর ডিস্টেন্স, তো সেখানে তোকে থাকতে হবে, ঠিক আছে। ভাষাগত প্রবলেম রেলেতে হয় না আর ব্যাংকে হয় না, কারণ সব ইংরেজিতে হয়, ঠিক আছে। এবার প্রবলেমটা হয় যারা অন্য চাকরি সরকারি চাকরি, যেমন মানে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ যে পোস্টগুলো, কারণ কোন মানে ইউপিএসসি বা এই জাতীয় যে সিজিএল সিএইচএস এগুলো যেগুলো ওটা প্যান ইন্ডিয়া, এবার তুই যেখানে যাবি সেইখানকার ডেমোগ্রাফি তোকে বুঝতে হবে, ওখানকার ডেমোগ্রাফি না তুই তো ইন্ডিয়ার মানে সব ডেমোগ্রাফি জানিস না, তুই যদি মণিপুরে পোস্টিং দেয় মণিপুরের লোকজনদের চিনিস না, ওখানকার কালচার জানিস না, এবার সেটা তুই জানিস বাই থিওরিক্যালি বুকে, কারণ বুক পড়ে তোকে এক্সামটা দিতে হয়েছে, এবার ওখানে আগে চিনতে হবে, ওখানকার অবজারভার টিমের সাথে তোকে ঘুরতে হবে, যারা ডিএম হয় তারা প্রচুর জায়গা ঘুরে বেড়ায় আগে, যে জায়গাগুলো কেমন, কোথায় মুসলিম মেজরিটি বেশি, কোথায় হিন্দু মেজরিটি বেশি, এগুলো সব জানতে হয়, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, এটাতে অন্য সমস্যা, এটাতে তখন ওই ল্যাঙ্গুয়েজ বুঝতে হয়, ঠিক আছে। কিন্তু এই রেল আর ব্যাংক এই দুটোতে প্রবলেম নেই, ব্যাংকেও তোর টেকনিক্যালে অনেক পোস্ট আছে, যেগুলো হচ্ছে তোর এই এটিএম সার্ভিস, যেগুলো মানে যেগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্ট প্রচুর লাগে, সেখানে চাকরি আছে এখন, এবং ব্যাংকের চাকরি প্রত্যেক বছরই হয়, ব্যাংক আর অ্যাডমিনিস্ট্রেশনে মানে সিজিএল দুটোই প্রত্যেক বছর চাকরি হয়। ক্লাস 12 পাস করার পরে কেউ যদি মনে করে যে আমি এসব লাইন নেব না, আমি সোজা সরকারি চাকরি পরীক্ষা মারবো, তাহলে ইমিডিয়েট ভর্তি হয়ে গিয়ে সিলেবাস শেষ করা হবে,
মানে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আর্ট, ফরেন কালচার, ফরেন আর্ট আর ওয়ার্ল্ড হিস্ট্রি। এই পুরো 7টা সাবজেক্টের ওপর একদম ধাপে ধাপে পড়ে 2 বছরের তুই সিলেবাস কমপ্লিট কর, তারপর পরীক্ষা দে। একদিনে 4-5টা করে পরীক্ষা দে, পুরো ডিকশনারি মুখস্থ করে নে, ইংলিশ একদম মানে ইংলিশ, ডিকশনারি হ্যাঁ পুরো ডিকশনারি মুখস্থ করতে হয়, এবং কিউবের টেবিল মুখস্থ করতে হয় আপ টু 100 পর্যন্ত, মানে স্কোয়ারের টেবিল 100 পর্যন্ত, কিউবের টেবিল 100 পর্যন্ত, মানে 1 কিউব কত, 2 কিউব কত, এরকম করে করে 100 পর্যন্ত। ঠিক আছে, তারপর ক্যালেন্ডার দেখতে শিখতে হয়, মানে আজকের ডেটটা এত হলে কত, মানে 1956 সালে 12ই ফেব্রুয়ারি কত তারিখ ছিল, এইগুলো ইনস্ট্যান্ট বেরিয়ে যায়। এগুলো কি কোনো সূত্র আছে? হ্যাঁ এগুলো সূত্র আছে, এইটাই সিলেবাস। তো এই সিলেবাসটা তুই যতক্ষণে শেষ করে ফেলবি ততক্ষণে তোর মানে হয়ে যাবে, 2 বছর টাইম লাগবে কমপ্লিট। আর জিকেটা রেডি করতে হয় প্রত্যেক বছর বছর, এইগুলো আর রেডি করতে হবে না। এগুলো তো যেকোনো এন্ট্রি এক্সামে এ সব সরকারি চাকরি মানে টেকনিক্যাল নন টেকনিক্যাল সব এগুলো হয়। এটাতে ক্লিয়ার করে টেকনিক্যাল আলাদা হয়ে যায়, নন টেকনিক্যাল আলাদা হয়ে যায়। টেকনিক্যালে তোর বডি ফিটনেস দেখবে, সেখানে তোর স্কিল চেক হবে, মানে তুই ফিজিক্যালি ফিট কিনা। ঠিক আছে, তোকে ট্রেনিং দেওয়া হবে, তারপরে তোর অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, পুলিশ ভেরিফিকেশনে জয়েন হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে প্রসিডিওরটা। সেই জন্য প্রথম থেকে যদি কেউ এই লাইনটা ডিসাইড করে নেয়, তো তাকে প্রথম 2 বছর পুরো সব মানে খাওয়া দাওয়া অকেশন পার্টি বন্ধ করে দিয়ে শুধু সিলেবাসটা শেষ করতে হবে, আর সিলেবাস শেষ করার সাথে সাথেই পরীক্ষা দিতে হবে। মানে এরকম ওখানে 1 ঘন্টা করে পরীক্ষা, একটা পেপার 1 ঘন্টা। তো পরীক্ষা দিবি প্রত্যেক, মানে সকালে একটা দিবি, বিকালে একটা দিবি, বাকি সময় সিলেবাস শেষ করবি। ঠিক আছে, সিলেবাস শেষ করার বই আছে। ঠিক আছে, একদম বই আছে, অনেক ভিডিও আছে, মানে অফিসিয়াল, পয়সা দিয়ে 1500-2000 টাকা নেয়, আড্ডা 24/7। গাগান প্রতাপের ম্যাথটা আছে, ম্যাথটা হচ্ছে স্কোয়ার রুট, বড় বড় নাম্বারের স্কোয়ার রুট কী করে 1 ধাক্কায় করা যায়, মানে 1 সেকেন্ডে, পলকের সেকেন্ডে আমরা স্কোয়ার রুট বার করি, ক্যালকুলেটার থেকেও ফাস্ট প্রসেস। ঠিক আছে, কারণ একটা কোশ্চেন করার জন্য তুই ম্যাক্সিমাম 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড টাইম পাবি। তো সেটা 9-10-এর বিদ্যায় তোকে হয়তো ওই কম্প্রিহেন্সিভটা দেবে, প্যাসেজ বেস কোশ্চেন, তো সেইটা থেকে তুই পেরে যাবি, টাইম বেশি দিলেই পেরে যাবি, কিন্তু ওই 20 সেকেন্ডের মধ্যে তোকে করতে হবে একটা কোশ্চেন। ঠিক আছে, সেখানে ব্যাংকের সিস্টেমটা হচ্ছে সেকশনাল কাট অফ ক্লিয়ার করতে হয়, আর রেল আর সিজিএল এর সিস্টেম হচ্ছে অল টোটাল কাট অফ ক্লিয়ার করতে হয়। সেকশনাল কাট অফ মানে 4টে সেকশনে কোশ্চেন পেপার থাকে, ম্যাথ, জিকে, এরকম ভাবে, ইংলিশ একটা, আর একটা জেনারেল অ্যাওয়ারনেস। এই 4টে সেকশনে ইন্ডিভিজুয়াল তো কাট অফ ক্লিয়ার করতে হয় ব্যাংকের চাকরির জন্য। আর রেলের চাকরি বা সিজিএল সিএইচএস এর অ্যাডমিনিস্ট্রেটিভে অল ওভার 200 নাম্বারে, মানে 100টা প্রশ্ন থাকবে, 2 মার্কস করে, 200 নাম্বারে তোকে মোটামুটি এখন কাট অফ হতে মোটামুটি 170-180। ঠিক আছে, মানে জেনারেল চলছে, মানে 170 বা 180 যে পাচ্ছে সে 90খানা ক্লিয়ার করে ফেলছে, এবং উইদাউট এনি এরার। ঠিক আছে, ওই যতটা এরার কম করা যায়, মানে নেগেটিভ মার্কিং তো নিশ্চয়ই একটা আছে। এরার মানে তোর সিট চলে গেল। ঠিক আছে, তো এই রকম। এবার এটা তুই ভাবছিস যে এটা বিশাল বড় কাজ, এরকম না, তোর চোখের সামনেই দেখবি অনেকে এই চাকরি করছে এবং তুই জানতে পারছিস না, কারণ তারা এখানে থাকে না। ঠিক আছে, তো মানে এটা নট এ বিগ ডিল, বিশাল বড় যে একটা ডিল না, তো বয়স কম, এখন গ্র্যাব করার ক্ষমতা বেশি, লোকেরা এই মানে বিভিন্ন জায়গা ট্রাই করে ঠেকে তারপরে লাস্টে সরকারি চাকরির জন্য 2 বছর পরে, মানে যখন তার বয়স হয়ে গেছে মোটামুটি 23-24, সে বুঝে গেছে যে হ্যাঁ এই মানে আমার দ্বারা কিছু হচ্ছে না, তখন তারা এইটার জন্য দেওয়ালে পিঠ থেকে যায়। কারণ এখানে বেসিক্যালি বুদ্ধির থেকে মনে রাখতে হবে বেশি, প্রচুর জিনিস মনে রাখতে হবে, এবং মনে রাখার জন্য একটাই অপশন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা ঝামেলা করবে, মানে যেখানে ভিশনের ব্যাপার আছে না। হ্যাঁ হ্যাঁ, বেশি হলে ঠিক আছে, তো পুলিশের সাইবার সেলে চাকরি আছে, টেকনিক্যাল চাকরি ওইগুলো। ঠিক আছে, মানে যেটা লালবাজারের গোয়েন্দা দপ্তর আছে, তারপরে ভবানী ভবন আছে। ঠিক আছে, যেখানে মানে টেকনিক্যাল কাজ হয়। ঠিক আছে, আমি বোধহয় এর পরের মাস থেকে স্টেনোগ্রাফি শিখব। স্টেনোগ্রাফিটা উকিলের কাজে লাগে, উকিলে যারা টাইপ করে দেখেছিস, ওরা ওরা তো এইগুলো মানে একদম আগে একটা লাইন ডিসাইড করে নিবি যে আমি এটাই করব, তারপরে নিজের জীবনের সাথে সেই রিস্কটা ধরতে হবে।
ঠিক আছে, আর একটা জীবনের দাঁড়াতে গেলে একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হবে, সে যে কোনো কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, যতক্ষণ না তুমি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করবে ততক্ষণ কিছুতেই কিছু হবে না। সিম্পল প্রসেসে তুই ক্লাস 12 করবি, তারপর কলেজে ভর্তি হবি, এখানে কোনো কম্পিটিটিভ নেই, তো ঝামেলা যত দেরি হবে তত ঝামেলা হবে। তো বয়স কম থাকতে থাকতেই একটা কম্পিটিটিভ এক্সাম মেরে দিয়ে বেরিয়ে যাবি, কারণ কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে তুই সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছিস ভালোভাবে ভালো। আর উচ্চ মাধ্যমিক দিয়ে বেরোনো বা গ্র্যাজুয়েশন পাস করে বেরোনো মানে তোর এখনো পারা কিন্তু আছে। ঠিক আছে, তুই কোনো কম্পিটিটিভ দিচ্ছিস না, ওগুলো উচ্চ মাধ্যমিক মানে একটা তাড়িয়ে দেওয়ার এক্সাম, মানে লিভিং এক্সাম, তুই লিভ করছিস ব্যাপার, এন্ট্রান্সের এক্সাম না, কোনো জায়গায় ঢুকছিস না তুই। এইগুলো মাথায় রাখবি। যাই হোক, আচ্ছা তো এরপর আচ্ছা এরপরে দেখ, তাহলে এটার রিলেশনটা কি হবে দেখ, আবার যদি আমি ভি ইকুয়ালস টু আর ওমেগা দেন ডিভাইডেড বাই টি, এখানেও ডিভাইডেড বাই টি করি, তাহলে এ ইজ ইকুয়ালস টু আর ওমেগা বাই টি এর জায়গায় আমি লিখতে পারি আলফা। ঠিক আছে, তাহলে সেম প্রসেস এইখানেও, এমন কিছু মানে এখনো কিছু স্টার্ট হয়নি। তাহলে এ ইজ ইকুয়ালস টু আর আলফা, এটা হচ্ছে এর ব্রিজ রিলেশনটা। কেউ যদি ল নিয়ে পড়তে চাস তাহলে তাকে ক্ল্যাট এক্সামটা ক্লিয়ার করতেই হবে। এ ইজ ইকুয়ালস টু আর আলফা। আমি তো বলবো এখন উকিল উকিল যদি কেউ হতে পারে অনেক মানে প্রচুর পয়সা, ক্রিমিনাল বা সিভিল যাই হোক। কিন্তু লোকে বিশ্বাস করবে না কিসে বল? যে কেউ কাউকে কেস দেবে না। কেউ কাউকে কেস দেবে মানে প্রথমেই তো ক্লায়েন্ট পাবে না। কে বলেছে ক্লায়েন্ট পাবে না? আর এই কথাগুলো আগে প্রচলিত ছিল যে ডাক্তার আর উকিল যদি পয়সা জমাতে পারে তাহলে তার লাভ আছে, কিন্তু এখন তো প্রচুর, এখন একটা ডাক্তার শুনলেই তার এক্সপিরিয়েন্স আছে না আছে তাকে ফোন করে আগে জিজ্ঞেস করবে আমার শরীর খারাপ কি ওষুধ চাই। ঠিক আছে, ডিম্যান্ড বেড়েছে না, আগে কেস হতো না অত, সেই জন্য মানে ফ্রেশারদের মানে সমস্যা হতো, এখন তো আচ্ছা হলো তো, এই হয়েছে তো। আচ্ছা অ্যাক্সিলারেশনের ইউনিটটা কি হবে বলতো? দেখ অ্যাক্সিলারেশনের ইউনিটটা হবে, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, মানে অন্তিম বেগ প্রাথমিক বেগ বাই টাইম। মনে পড়ছে একই রকম? তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর তার তলায় আবার একটা সেকেন্ড, তো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ওইখানে যেমন মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল এখানে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এসআই ইউনিট অফ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ডিকশনারি মুখস্থ করতে হবে, পুরো ডিকশনারি। ডিকশনারি মুখস্থ? হ্যাঁ পুরো, মানে কোথা থেকে কি ইংলিশ দেবে তুই তো বুঝতে পারবি। কতবার দেওয়া যেতে পারে পরীক্ষা? ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে 27, 27? না 27 attend? হ্যাঁ 27 লাস্ট অ্যাটেম্প, আর স্টেটের হচ্ছে না সরি যে কোনো গভর্নমেন্টের 27, আর যদি এসসি এসটি থাকে তাহলে 5 বছর রিল্যাক্সেশন, মানে 32। আর ইউপিএস ডিসপ্লিট করলে তো কি নাম্বারের কাট অফ কমে কিসে? নিটে? না নিটে সব নেই, নিটে সব নেই, নিটে তো ওর দাদা নিটে আছে, সব নেই কিছু। নিটে ফিজিক্যাল টেস্ট ফেস্টও কিছু হয় না, একটাই এন্ট্রান্স ক্লিয়ার করতে হয়, তারপরে এমবিবিএস। শুধু এমবিবিএস করে এখন চাপ মানে অনেক ইয়ে হবে না, কিছুই হবে না, তাকে পিজি নিটের জন্য, না যেইতেও থাকে না, পিজি নিটের জন্য তাকে করতেই হবে, আর কম্পালসারি হয়ে গেছে, মানে এমন জিনিস দিন চলে এসছে, মানে শুধু নিট ইউজিটা আর সাফিসিয়েন্ট না, গ্র্যাজুয়েশন পোস্ট হবে, পিজিটা করতে হবে। ঠিক আছে, পিজি মানে অনেকগুলো বন্ড পিরিয়ড আছে, এটা একটা রাজ্য সরকারের একটা সমস্যা, মানে পিজি ইউজি করার পরে 2 বছর বন্ড পিরিয়ডে থাকবে, তারপর আবার পিজি করার পর আবার 3 বছর, মানে ওখানে তো কোথায় যেতে হবে কোনো ঠিক নেই, সেই গ্রামের দিকে যেতে হবে, ফ্রিতে ট্রিটমেন্ট করতে হবে, টাকা পাবি,
সরকারি টাকা দেবে, তারপরে তুই ফ্রি হবি, সরকার থেকে ফ্রি হবি, সার্টিফিকেট দেবে, তারপর তুই পাবলিকে বসতে পারবি, প্র্যাকটিস করতে পারবি, তারপর তোকে চাকরির জন্য পরীক্ষা দিতে হবে, মানে কোন জায়গায় তুই ঢুকবি, মানে ওরা তো হয়ে গেল তোর অ্যাকাডেমিক্সটা কমপ্লিট হবে। হ্যাঁ, কিন্তু এবার দেখ, এবার সরকারি ডাক্তারের তো কনসেপ্ট উঠে যাচ্ছে, যেমন সরকারি টিচারদের কনসেপ্ট আস্তে আস্তে উঠে যাচ্ছে, সরকারি ডাক্তারদেরও মানে ধর এসএসকেএমে যে ডাক্তার নেবে, সরকারি ডাক্তার নেবে, সে কন্ট্রাকচুয়ালে নিয়ে নিচ্ছে, মানে যেমন সরকারি স্কুলগুলো যেমন প্যারা টিচার দিয়ে চলছে, সরকারি কলেজগুলো তোর ওই প্যারা মানে ইয়ে দিয়ে চলছে, কন্ট্রাকচুয়ালের ডাক্তার দিয়ে চলছে। এবার সেখানে ধর সরকারি কন্ট্রাকচুয়াল মানে কি, তোকে সরকারের অন্য ডিউটিতেও যেতে হবে, ধরে নে একদিন বললো বিএলও ডিউটি করে আসুন, আপনি বিএলও ক্যাম্পে যান, যেখানে যে শরীর খারাপ হচ্ছে আপনি দেখুন, এইসব ঝামেলা আছে, ঠিক আছে। এবার কিন্তু প্রাইভেটে এতগুলো যে হসপিটাল আছে, সেখানে তুই 8 ঘন্টা বেসিসে ডিউটি করতে পারবি, তারপরে তুই নিজে বাড়িতে এসে চেম্বার করতে পারিস, বা ঘুরে ঘুরে চেম্বার যেখানে এগুলো করতে পারবি, মানে তুই এটা ভাববি না যে ডাক্তারি কমপ্লিট করছি বা ডাক্তারি পড়ছি মানে আমার সরকারি চাকরি পাবো, এরকম ভাবার কোনো মানে নেই, ঠিক আছে। পিজি কমপ্লিট হলো মানে, এই যে আমার দিদি যেরকম, আমার দিদি এনআরএস থেকে এমবিবিএস করেছিল, তারপর পিজি থেকেই পোস্ট গ্রাজুয়েট করেছিল, সে এখন হচ্ছে ওই কলকাতায় কেপিএস বলে একটা ডাক্তারি ইয়ে আছে, মানে হসপিটাল, যাদবপুরের ঠিক উল্টো দিকে, চিনিস কেপিএস, নাম শুনেছিস? তো ওই কেপিএসে ও পড়ায় প্লাস ওই ডাক্তারি করে, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ওই নামে 8 ঘন্টা ডিউটি, 10-11 ঘন্টা হয়ে যায়, ঠিক আছে, এমার্জেন্সি ডিউটি তো। এবার এবার এইটাতে তুই কিন্তু আলাদা করে কোনো টাকা দেবে না, ঠিক আছে, তো তুই 8 ঘন্টার বেশি ওটি করছিস, আলাদা অ্যালাউন্স দেবে সেটা হবে না, সেটা সরকারিতে হয়, ঠিক আছে। সরকারি যে যারা লোকো পাইলট হয় বা যারা ডিএম হয়, তাদের যদি অন্য জায়গায় ডিউটি দিতে যেতে হয়, তাদের অ্যালাউন্সের ব্যবস্থা আছে, কিন্তু এইসবে প্রাইভেটে এগুলো নেই, ঠিক আছে। তো খুব টাফ লাইফ, ঠিক আছে, এই জন্য আগে থেকে ডিসাইড করে নিবি। আচ্ছা, যাই হোক, দেখ এদিকে তাকায় দেখ, এইবার আর একটা যে ইন্টারেস্টিং ব্যাপার, একটা অবজেক্ট এখানে হেডিংটা কর হচ্ছে অ্যান অবজেক্ট, হ্যাঁ হ্যাঁ ওটা পরে আঁকবি, অ্যান অবজেক্ট মুভিং ইন এ সার্কুলার পাথ দিয়ে লেখ সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আমি বাংলাটা বলে দিচ্ছি, বাংলাটা হচ্ছে ফার্স্টের বাংলাটা লিখে নে, যে একটি বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, কমা দিয়ে লেখ একটি বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, বইটা দিয়ে আমাকে দিয়ে কমা, ইন এ সার্কুলার পাথ, তারপরে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটালের বাংলাটা আমি বলে দিচ্ছি দাঁড়া। এটা লেখ হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, বাংলাটা লিখে রাখ, অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ, একটি বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, কমা দিয়ে লেখ অভিকেন্দ্র ত্বরণ। দেখ কি হয়, যখন একটা পার্টিকেল যখন ভি ভেলোসিটিতে মুভ করে, ধরে নে এইখানে একটা সিচুয়েশনে সে ছিল এ পজিশনে, তারপরে পড়াচ্ছি ঠিক আছে, সেম আচ্ছা,
এ পয়েন্টে মুভ করছে, এ পয়েন্ট থেকে ও চলে গেল এখানে বি পয়েন্টে, তাহলে ওর ডিসপ্লেসমেন্টটা কতটা হলো এইখান থেকে এই পর্যন্ত, মানে এটা যদি সেন্টার হয় এখান থেকে এই পর্যন্ত, এই যে অ্যাঙ্গেলটা কভার করেছে দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, তাই তো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এবারে আমি কি করব, আচ্ছা ও যে ভেলোসিটিটাতে মুভ করেছে সেটা হচ্ছে ভি, তার মানে লিখে রাখ লিনিয়ার ভেলোসিটি ভি, লিনিয়ার ভেলোসিটি রৈখিক বেগ ভি। কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার সার্কুলার পথে যখন সে মুভ করছে তখন তার যে ভেলোসিটি সেটা ট্যানজেন্ট ওয়াইজ হবে, কি না? তাহলে এই দিকে একটা ভেলোসিটি যখন এ পয়েন্টে ছিল, বি পয়েন্টে যখন হলো তখন এই দিকে একটা ভেলোসিটি। এবার ভেলোসিটিটা তো আর পাল্টাচ্ছে না, তো দুটো দিকেই ভি আছে, ঠিক আছে। আচ্ছা এবার আমি ক্যালকুলেট করব এখানে ভেলোসিটির কোনো চেঞ্জ হলো, যদি বলবি না কোথায় চেঞ্জ হয়েছে, ভি থেকে তো ভি আছে, চেঞ্জ হয়নি, আমরা সেটা দেখব কি করে চেঞ্জ হচ্ছে না হচ্ছে। আচ্ছা এই দিকে যে এ পয়েন্টে লেখ, হিসাব কর, লেখ অ্যাট পয়েন্ট এ, অ্যাট পয়েন্ট এ, তো সেখানে দেখ হরাইজেন্টাল দিকে হরাইজেন্টাল ভেলোসিটিটা কত বলতো, হরাইজেন্টাল ভেলোসিটিটা হচ্ছে ভি আছে, অনুভূমিক বেগটা ভি আছে দেখ, আর ভার্টিক্যাল দিকে ভেলোসিটি আছে নেই তো, তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি 0। তাহলে তো পয়েন্ট বি এর ক্ষেত্রেও তাই। না, পয়েন্ট বি এর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা উল্টো হবে, এই দিকে যখন আছে তখন ওর একটা কম্পোনেন্ট থাকবে, এই দিকে যখন আছে তার একটা কম্পোনেন্ট থাকবে, এবং অ্যাঙ্গেল কোনটা হবে ভালো করে বুঝে নে, এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, আবার এইটার সাথে এটা 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে, আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, এটাকে মনে মনে তুই এক্সপ্যান্ড করে দিবি। আচ্ছা দেখ দাঁড়া দাঁড়া, না হয়ে গেছে, দেখ দেখ গ্রিন লাইন দিয়ে দেখ, এই লাইনটা আর এই লাইনটা ট্যানজেন্ট, তাই না, তাই না, স্পর্শক তো, তাহলে স্পর্শক যদি হয় তাহলে স্পর্শক 90 ডিগ্রিতে থাকে, হ্যাঁ তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত হবে, হ্যাঁ 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। আবার ব্লু লাইনটা নোটিস কর, এইটার সাথে এইটা 90 ডিগ্রি, তাই না, দুটো কম্পোনেন্ট তো 90 ডিগ্রিতে থাকে, তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এইটা কত হবে, 90 মাইনাস 90 মাইনাস 90 মাইনাস, হ্যাঁ থিটা। কিছু বুঝলি না বুঝলি না, বেশ, তাহলে এইটাকে তুমি থিটা লিখে দাও, তাহলে এদিকে হবে ভি কস থিটা আর এদিকে হবে ভি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা কি গুলিয়ে যাচ্ছে, না এই খাতাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, খাতাটা তো ছিঁড়ে যাবে। আচ্ছা এবার লেখ অ্যাট পয়েন্ট বি, অ্যাট পয়েন্ট বি, তাহলে হরাইজন্টাল ভেলোসিটি কত, অনুভূমিক বেগটা কত, অনুভূমিক বেগ বলে লেখ ভি কস থিটা, আর ভার্টিক্যাল ভেলোসিটি বলে লেখ উল্লম্ব দিকে বেগ ভি সাইন থিটা, ঠিক আছে, ঠিক নেই, বুঝছো তো, হ্যাঁ, আচ্ছা
কি হয়েছে তো না হয়নি? আচ্ছা, এইবারে আমরা একটা টেস্ট করি। আমরা ক্যালকুলেটর অ্যাপটাকে খুলি। আচ্ছা, আমরা যে অ্যাঙ্গেলগুলো মেজার করব, আচ্ছা দেখতে পাচ্ছিস তো ক্যালকুলেটরটা? না ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবো? দেখ, যেটা আমরা এখানে মেজার করি, ডিগ্রিটা আগে রেডিয়ানে কনভার্ট করি। কোথায় এই যে রেডিয়ান করলাম, ঠিক আছে, আর ডি করলাম। আচ্ছা, তাহলে সাইন পাই বাই টুটা চেক করে নিই। পাই কোথায়, পাই বাই কোথায়, বাই টু ব্র্যাকেট কোথায়, সাইন পাই বাই টু কত হয়? ও ডিগ্রিতেই করা ছিল, সরি, এই যে রেডিয়ানে হলো, ঠিক আছে, ভুল হয়েছে, ওটা রেডিয়ানেই করা ছিল। তাহলে সাইন পাই বাই টু 1, ঠিক আছে। তাহলে পাইকে এখন ক্যালকুলেটর কি হিসাবে নিচ্ছে? অ্যাঙ্গেল 180 হিসাবে নিচ্ছে, কারণ আমি এখানে রেডিয়ান সেট করে দিয়েছি। এইবার আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, সাইন করে 0.0001 নিচ্ছি। তাহলে অ্যাঙ্গেলটা খুব ছোট, তাহলে ভ্যালু দেখতো কত আসে? 0.001, মানে যা অ্যাঙ্গেল নিয়েছি তাই তাই বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে কি কনক্লুড করতে পারবো? যে থিটা যদি খুব ছোট হয় তাহলে সাইন অফ থিটা ইকুয়ালস টু থিটা হয়। এর কোনো রেঞ্জ নেই যে এই রেঞ্জের পর থেকে সাইন এর রেঞ্জ আছে, ওই তুই 3টে ডিজিট নিলেই তুই ক্লিয়ার হয়ে যাবে। যদি এইখানেই তুই একটা জিরোকে কমিয়ে 1 নিস, তাহলেই তুই দেখ একটা, না অবশ্যই এটাও সেম আসছে, ঠিক আছে। তাহলে আর একটা জিরোকে কমিয়ে নে, এইবার একটা হেরফের হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, 0.009, তার মানে অলমোস্ট 0.01, ঠিক আছে। তো এর রেঞ্জ একটা আছে। তো অ্যাঙ্গেল, মোদ্দা কথা, আমরা আমাদের সুবিধা মতন কাজ করছি, সোজা কথা, ঠিক আছে। সাইন থিটা 0 হলে, মানে সরি, সাইনের থিটার ভ্যালু ছোট হলে থিটা থিটাই হয়ে যায়। আর কসটা কত হয় দেখি, কস অফ 0.001 নি, তাহলে দেখ এটা 0.99, তার মানে আর একটা যদি 0 আমি বাড়িয়ে দিই তাহলেই 1-এর দিকে চলে যাবে ভ্যালুটা, ঠিক আছে। তাহলে কস থিটা 1, এইটা লিখে রাখো। আর এইটা যে আজকে শিখলে এরপরে আমার বহু জায়গায় কাজে লাগবে। ম্যাথের স্যারকে জিজ্ঞেস করলে আবার এটাতেই মার খেয়ে যাবে। এইসব অ্যাপ্রক্সিমেশন আমরা ফিজিক্সেই করি আমরা। হ্যাঁ হ্যাঁ, ম্যাথের লোকেরা ইউজ করে না, ম্যাথের লোকেরা খুব পিটপিটে হয়, তারা একটা ভ্যালু ইগনোর করতে চায় না। বললাম বুঝলি, মানে ওরা ওই 0, মানে আমরা যদি ফিজিক্সে এরকম আসে 9.8টাকে আমরা 10 নিই, ঠিক আছে, কিন্তু তাতে তোর, তুই যদি 10 হয়ে যায় না, তাহলেই তুই আর বসতে পারবি না পৃথিবীর ওপর। অ্যাক্সিলারেশনটা এত বেশি হবে বা ওয়েটটা এত বেশি হবে, তো তোকে শুয়ে থাকতে হবে, মানে সাপ যেরকম করে যায় তুই মুভ করতে হবে, নাহলে তোকে টেনে ধরবে। এটা এতটা চেঞ্জ হয়ে যায় যদি 9.8 থেকে 10 হয়ে যায় 2.2 এর জন্য, ঠিক আছে। সেখানে মানে এই রকম ম্যাথের লোকেরা হচ্ছে, মানে আমরা এতটা জিনিস কনসিডার করি। ম্যাথের লোকেরা যদি 9.8-এর পরে যদি আরো 5টা ডিজিট থাকে না, ওরা 5টা ডিজিটই লিখে, ঠিক আছে, ওরা এগুলোতে কম্প্রোমাইজ করে না। আমরা করি আমাদের সুবিধার জন্য। থিটা ইজ ভেরি স্মল, সেজন্য ম্যাথ ফিজিক্সের থেকে প্রায় 100 বছর এগিয়ে আছে, ঠিক আছে, কিন্তু অ্যাবসার্ডে এগিয়ে আছে, মানে রিয়ালিস্টিক নয়। থিটা ইজ ভেরি স্মল। এই যে যে জিনিসগুলো এখন তোর এই কস থিটা সাইন থিটা শিখছিস, এগুলো যিশু খ্রিস্টের জন্মের আগে। ট্রিগোনোমেট্রি কি আজকের জিনিস না? যিশু খ্রিস্ট জন্মের আগে পিরামিড যখন বানানো হয়েছিল তারও আগে হচ্ছে ট্রিগোনোমেট্রি। পাইথাগোরাস তো ওই সময়কার জিনিস। তো তুই অনেক পুরনো জিনিস শিখছিস। ঠিক আছে, আচ্ছা দেখ, তাহলে এই হলো গল্প। তাহলে আমি এটাকে কি করে নিতে পারি, এটাকে কি করে নিতে পারি, ভিটা কস থিটার সাথে মাল্টিপ্লাই হলে ভি হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ভি থিটা। দেখে পাবো।
তাহলে এবার লেখ চেঞ্জ ইন ভেলোসিটি ইন হরাইজন্টাল ডিরেকশন। হ্যাঁ ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি। এই এ তো ক্লাস বন্ধ হয়ে গেছে, এত ওয়াইফাই তোদের এখানে? একটা কানেক্ট করে না হয় না। পাশের বাড়িটা যাবে না। আচ্ছা লেখ চেঞ্জ ইন ভেলোসিটি ইন হরাইজন্টাল ডিরেকশন। তোরা লিখবি অনুভূমিক দিকে বেগের পরিবর্তন। অনুভূমিক দিকে বেগের পরিবর্তন, তাহলে অনুভূমিক দিকে হরাইজন্টাল দিকে আগে ভেলোসিটি কত ছিল ভি, এখন ভেলোসিটি কত ভি, তাহলে ভি মাইনাস ভি 0। ঠিক আছে, এবার হেডিং কর চেঞ্জ ইন ভেলোসিটি ইন ভার্টিক্যাল ডিরেকশন, উল্লম্ব দিকে বেগের পরিবর্তন। চেঞ্জ ইন ভেলোসিটি ইন ভার্টিক্যাল ডিরেকশন। ঠিক আছে, তাহলে সেটা কত হবে? আগে কত ছিল 0, পরে হয়েছে ভি থিটা, তাহলে ভি থিটা মাইনাস 0 ভি থিটা। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম কি হবে? লিনিয়ার অ্যাক্সিলারেশন হবে তো নাকি? তাহলে লেখ লিনিয়ার রৈখিক ত্বরণ, লিনিয়ার অ্যাক্সিলারেশন। তুই আমাকে বলবি যে সার্কুলার থেকে আপনি পুরো ইয়েতে ঢুকে গেছেন। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টি। আচ্ছা, এবার আমি একটা কাজ করব, দেখ এইটা বেরিয়েছে তো ভি থিটা বাই টি, আর এই অ্যাক্সিলারেশনটা ডিরেকশন কোন দিকে? ভার্টিক্যাল, তাই তো? কারণ হরাইজন্টালি এর কোনো কিন্তু ইয়ে নেই, উল্লম্ব দিকে ত্বরণ আছে। তাহলে এইবারে ভি বাই টি আছে না, ভি বাই টি, আর এদিকে থিটা বাই টি। থিটা বাই টিকে কি লেখা যায়? এই যে লেখা যায় তো, তাহলে লিখে ফেল। তাহলে ভি ওমেগা হলো। আচ্ছা, এবার ভেক্টরের একটা প্রপার্টি আমি বলেছিলাম যে যদি কোনো ভেক্টরকে আমরা প্যারালালি শিফট করি তাহলে ভেক্টরটা কিছু যায় আসে না, কিছু চেঞ্জ হয় না, তাই তো? এটা মনে পড়ে এই প্রপার্টিটা? ভেক্টরের ডিরেকশনটা একেবারে একদম প্যারালালি আমি শিফট করছি, তো এটা করা যায়। তাহলে এখন আমার দেখ এই যে পুরো পিকচারটাতে ভার্টিক্যাল দিকে কিন্তু একটা অ্যাক্সিলারেশন থেকে গেল। তাহলে এই ভার্টিক্যাল যে ভেক্টরের যে কম্পোনেন্টটা আছে এইটাকে আমি প্যারালালি সরিয়ে এইরকমভাবে রাখতে পারি বা এইরকমভাবে রাখতে পারি, পারি তো? প্যারালালি তো সরাচ্ছি। তাহলে যদি আমি প্যারালালি সরাই তাহলে এর ডিরেকশনটা সেন্টারের দিকে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মানে যদি এরকম সরাই, এবার যদি আমি এরকম সরাই তাহলেও এটা সেন্টারের দিকেই টুয়ার্ডস হচ্ছে। দেখ ভেক্টরের ডিরেকশন তো এই দিকে, তার মানে মধ্যা কথা সেন্টার হয়ে পাস করছে, তাহলে ডিরেকশন সেন্টারের দিকে আমি বলতেই পারি। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এই অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস সেন্টার। তাহলে লেখ ফাইনাল হচ্ছে দ্য ডিরেকশন অফ দিস অ্যাক্সিলারেশন, তোরা বাংলায় লিখবি দাঁড়া, দ্য ডিরেকশন অফ দিস অ্যাক্সিলারেশন ইজ টুয়ার্ডস সেন্টার। তোরা বাংলায় লেখ যে এই ত্বরণটির অভিমুখ কেন্দ্রের দিকে। বুঝছেন? তাহলে এই জন্য এই ফোর্সটার নাম হচ্ছে, ত্বরণটার নাম হচ্ছে অভিকেন্দ্র, মানে কেন্দ্রের দিকে যার অভিমুখ। কি সমাস এটা?
জানি না বাবা। অভিকেন্দ্র মানে কেন্দ্রের দিকে যার অভিমুখ, সমাজসেবী টার্মটা নিয়ে। ঠিক আছে? তো আর এটার ইংরাজি নাম হচ্ছে সেন্ট্রিপিটাল, ঠিক আছে? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার এই যে ভি ওমেগা যে আমি বার করলাম, এর আবার দুটো ফরম্যাট আছে। দুটো ফরম্যাট কীরকম আমি লিখে দিচ্ছি, তোরা যদি এগ্রি করিস তাহলে করবি, তাহলে লিখবি খাতায়। আমি ভি, এই যে ভিটা যেটা লেখা আছে এর জায়গায় আমি আর ওমেগা লিখছি, দিয়ে ওমেগা যেমন ছিল সেরকম রাখছি, তাহলে আর ওমেগা স্কোয়ার। আর একটা ফরম্যাট হচ্ছে এ ইজ ইকুয়ালস টু, এই ওমেগার জায়গায় আমি ভি বাই আর লিখছি, ঠিক আছে? আচ্ছা। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এবার আমি কোথায় লিখলাম ভি বাই আর? ব্রিজ রিলেশনটার দিকে তাকিয়ে নিই। ভি বাই আর ইজ ইকুয়ালস টু ওমেগা। দুটোই লিখে রাখতে হবে, কারণ কখন কোনটা কাজে লাগে তোকে ওমেগা দিয়ে দেবে না ভি দিয়ে দেবে তুই জানিস। এই সূত্রগুলো সোজা। হ্যাঁ, এইটা আরে জিনিসটা তো এটা মানে খুব যদি ভালো স্টুডেন্টরা টেনেতেই করিয়ে দেওয়া হবে। এটার জন্য কি তোকে মানে ফিজিক্স লাগছে? টেনে অনেক টাইম নষ্ট করে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, ভালো বলার সময় নেই। জানলা খোলা বলা? আছে। তাই ঘরটাতেই গরম বেশি। এমনি সকালে গরম আছে। হয়েছে তো? এবার এই অ্যাক্সিলারেশনটাকে নিয়ে যদি আমি মাসকে দিয়ে গুণ করে দিই, ভরকে দিয়ে, তাহলে কি পেয়ে যাবো বলতো? ফোর্স পেয়ে যাবো। তাহলে সেইটা হয়ে যাবে অভিকেন্দ্র বল, যেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। এফ সি দিয়ে এটার নাম করা হয়, তুই লিখবি সেন্টিপিটাল ফোর্স। এফ সি দ্যাট ইজ এম ওমেগা স্কোয়ার বা আর বা এম ভি স্কোয়ার বাই আর, মানে এই দুটোই ফর্মুলা। এম দিয়ে গুণ করে দিলাম, কারণ অ্যাক্সিলারেশনকে এম দিয়ে গুণ করলে ফোর্স পাওয়া যায়। এফ ইকুয়ালস টু এম এ, যার রিলেশনটা। ঠিক আছে, ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, এবার তুই চলে আয় অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টর ফরম্যাট। এটা তুই কিন্তু জানিস না, ঠিক আছে? দেখ, আমাদের যে এই যাবতীয় যে ব্রিজ রিলেশনগুলো লিখেছি, এইখানে কোথায় গেল ব্রিজ রিলেশনগুলো? এই যে এইগুলো কিন্তু একটা কারেক্টেড ইকুয়েশন নয়, কারণ আর নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ডিসপ্লেসমেন্ট বা রেডিয়াস একটা ভেক্টর, কারণ এর ডিরেকশন আছে, সেন্টার থেকে সারকামফারেন্সের দিকে যায়। আর ভি আর একটা ভেক্টর কোয়ান্টিটি ভেলোসিটি, আর ওমেগা নিজেও একটা ভেক্টর কোয়ান্টিটি ভেলোসিটিগুলো। তাহলে এখন কথা হচ্ছে যে এই ভেক্টরগুলো কি এমনি মাল্টিপ্লিকেশন হয় না? ভেক্টরের তো একটা প্রপার মাল্টিপ্লিকেশন আছে, আইদার ওটা একটা ক্রস হবে বা ডট হবে। এবার এখানে কোনটা হয়, ঠিক আছে? এইটা কি করে মানে মেনটেন হয়, বা এইখানে গল্পটা কি? গল্পটা যেটা হচ্ছে, এ ক্রস বি যখন আমরা করেছিলাম তখন আমি এ থেকে বি এর দিকে লাঠি ঘোরানো শিখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? দুদিন আগেকারই ক্লাস। এটা যদি একটা এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি যদি করি, তাহলে এই দিক থেকে এই দিকে লাঠিটা ঘোরাতে হয়। তাতে দেখ, যদি এই দিকে ঘোরাস তাহলে বোর্ড থেকে বেরিয়ে আসছে, আসছে তো। স্ক্রুটা তুই লেফট সাইডে ঘোরাচ্ছিস, তারপরে স্ক্রু খুলে চলে আসবে। এরকমভাবে যদি কোনো স্ক্রু ঘোরাস, খুলে হাতে চলে আসবে। তাহলে এ ক্রস বি এর যে ডাইরেকশানটা, সেটা কিন্তু
এই পিকচার অনুযায়ী, মানে আমি যে পিকচারটা ড্র করেছি সেই পিকচার অনুযায়ী এরকম একটা ডট, কারণ স্ক্রু হেড আমার সামনের দিকে চলে আসছে, আর স্ক্রু হেড যখন আমার সামনে আসে তুই পয়েন্ট ছাড়া কিছু দেখতে পাবি না। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ ডিজাইন দ্য পয়েন্ট স্ট্রাকচার। এবার যদি এটা বি ক্রস এ করতাম, যদি এইটাই যদি বি ক্রস এ, এই পিকচার অনুযায়ী যদি বি ক্রস এ হতো, তাহলে কিন্তু এটা ক্রস পিকচার হতো, কারণ তুই তীরের পিছন দিকটা দেখতে পাবি, এবং বি ক্রস এ করলে দেখ স্ক্রু টাইট হয়ে গিয়ে ভেতরে ঢুকে যাবে। তো সেই জন্য তুই স্ক্রুয়ের পেছনের দিকটা দেখতে পাবি, এবং স্ক্রুয়ের পেছন দিক বা আমরা যে তীর ধনুকে তীরটা ছুরি তার পিছনের দিকটা এরকম ক্রস দেখতে, যেটা দড়িতে লাগানো থাকে। তো তীর আমার থেকে ওদিকে চলে যাচ্ছে, তো আমি তীরের পিছন দিকটা দেখতে পাবো। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ মার্ক দ্য ক্রস সিম্বল। এই সিম্বলটা মনে রাখবি, কারণ 11, 12 কিন্তু এইটা দিয়ে আমি বুঝিয়ে দেবো যে কোন দিকে আছে, ইনটু দ্য পেজ আর আউটওয়ার্ড দ্য পেজ। আর তুই এটা অফিসিয়াল দিতে পারবি, মানে এটা অফিসিয়াল নোটেশন একটা। এইবার হচ্ছে তো এইটা মনে আছে নিশ্চয়ই, এটা তুই ভুলবি না। এবং যদি একটা প্লেনেতে যদি আমি কনসিডার করতাম, এরকমভাবে যদি একটা প্লেনেতে আমি যদি আজকে আমি এ ক্রস বি করি, যদি এটা এ থাকে এটা বি থাকে, তাহলে এ ক্রস বি করলে এটা দেখ এদিকে ঘুরছে, মানে স্ক্রুটা উপরের দিকে উঠে যাবে। তাহলে দ্যাট ইজ মাই রেজাল্ট্যান্ট ভেক্টর সি ছিল, মানে এ ক্রস বি করলে যে সিটা পাবো, এ ক্রস বি করলে যে সি ভেক্টরটা পাবো সেটা উপরের দিকে উঠে যাচ্ছে। এই তো ছিল আমার গল্প। এইখানেও গল্পটা এরকম। এখানে আমি একটা আগে প্লেন কনসিডার করি, যে প্লেনেতে সার্কুলার মোশনটা হচ্ছে, আর সার্কুলার মোশন কিন্তু 2D ডায়াগ্রাম, 3D ডায়াগ্রাম নয়। তো এটা একটা প্লেনে মানে ইয়ে থাকে আর কি, মানে প্লেনের মধ্যে থাকে। তো এই হচ্ছে এই সার্কুলার মোশনটা ঘুরছে, এবং কোনো একটা পয়েন্টে ভেলোসিটির যে ডাইরেকশানটা সেটা ট্যানজেন্ট ওয়াইজ হয় হচ্ছে বাইরের দিকে। তার মানে আমি যদি এইখানে সেন্টারটা ধরি এবং পার্টিকেলটা কিন্তু এই দিক দিয়ে ঘুরছে, সেই জন্য এই পয়েন্টে ভেলোসিটির যে ভেক্টরটা সেটা এই প্লেনের সাথেই একদম সোজা বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে এই ভেক্টরটা ভি ভেক্টরটা কিন্তু প্লেনের মধ্যেই আছে। আচ্ছা, এবার হচ্ছে রেডিয়াসটা যেদিকে আছে, দ্যাট ইজ দ্য রেডিয়াস পয়েন্ট। রেডিয়াসটা হচ্ছে এইটা। তাহলে রেডিয়াসের যে ভেক্টরটা আছে এটা অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার হয়, তার মানে হচ্ছে এইটা। এইবার তোরা আমাকে বলবি যে আমি কিভাবে ওমেগাটাকে ডিজাইন করলে ভালো করে বুঝে নি। ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়ালস টু ড্যাশ ক্রস ড্যাশ। এই একটা জায়গায় ওমেগা বসবে, একটা জায়গায় আর বসবে, বা আর বসবে ওমেগা বসবে। কোনভাবে ডিজাইন করলে, দেখ ভিটা দেওয়াই আছে, আরটা দেওয়া আছে, তার মানে আরটা দেওয়া আছে, তোকে খালি বসাতে হবে ওমেগা ভেক্টরটা, যেটাতে যদি তুই ধরে নে, যদি তুই এই রিলেশনটাতে এগ্রি করিস যে ওমেগা ক্রস আর, তাহলে আমি লাঠিটা তুই যেখানে ওমেগা আমাকে ডিফাইন করে দিবি সেখান থেকে আরের দিকে ঘোরাবো, আমি ভি এর ভেলোসিটি এইটা কিন্তু পাবো, কারণ আমার এ ক্রস বি হচ্ছে সি ভেক্টরের ডাইরেকশন, এবং সি ভেক্টরটা কিন্তু ওমেগা আর আর এর থেকে স্ক্রু ঘুরিয়ে যে দিকটা হয় সেই দিকটা ছিল। সিমিলারিটি পাচ্ছিস তো? ঠিক আছে, এবার তোকে এখানে ডিজাইন করতে হবে ওমেগা কোন দিকে ওমেগা নিলে তুই ওই ওমেগা থেকে আর এর দিকে বা আর থেকে ওমেগার দিকে তুই এই ভিটাকে পাবি। আমি আর একটু ইজি করে দিচ্ছি, এই ভিটাকে আমি এইখানে না এঁকে আমি সেন্টারে এঁকে দিচ্ছি প্যারালালি, যাতে তোর বুঝতে অসুবিধা না হয়, কারণ তাতে ভেক্টরের কিছু যায় আসে না। তাহলে তোকে একটা প্লেনের মধ্যে আর ভেক্টর দিয়ে দিয়েছে, ভি মানে রেজাল্ট ভেক্টরটাই তোকে দিয়ে দিয়েছে, তোকে বি ভেক্টরটা বার করতে হবে কোন দিকে তুই বিটাকে নিলে সেইখান থেকে। ধর একটা টিম বললো আমাকে ওমেগা ক্রস আর, সে কোথাও একটা আমাকে ওমেগা বলেছে, আমি ওমেগা থেকে আমি ওমেগা থেকে আর এর দিকে আমি ঘোরাবো, তাতে আমি এই ভিটাকে কিন্তু পাবো, ভি এর ডাইরেকশনটাকে। বা ও যদি বলে যে আর ক্রস ওমেগা আপনি নিন, তাহলে আমি আর থেকে কিন্তু ওমেগার দিকে ঘোরাবো।
নিচের দিকে নামবে বলছিস? মানে যদি সেন্টারে সেটা ধরো আমি এঁকেছি ভেতরটা, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি রেজাল্টে আমি বি ভেক্টরটাকে আমি নিচের দিকে ড্র করছি। আচ্ছা, তাহলে এটা আমার ওমেগা বলছিস। তাহলে ওমেগা থেকে আর এর দিকে যদি আমি ঘোরাই, তাহলে কি আমি ভিটা পাবো? আমার তো মনে হয় যে আমি পাচ্ছি না। ভিটা তো ওই ডিরেকশনই যাচ্ছে। হ্যাঁ, এই দিকে তো আছে ভিটা, তো ভিটা স্ক্রিন ভেদ করে চলে যাচ্ছে ভিটা। তাহলে তো আমার মনে হয় না যে আমি পাচ্ছি বলে, কারণ এটা তো এদিকে ঘুরলে তো খুলে হাতে চলে আসছে, বিয়ের দিকে তো যাচ্ছে না। তাহলে এটা হবে না, এটা ক্লিয়ারলি রিজেক্টেড। হ্যাঁ, উপরের দিকে ভেবে বল, তুই করে দেখ। ছবিটা তো ওখানে আঁকতে সুবিধা হয়। তো তুই খাতায় আঁক, এটা আঁকতেই হবে আমাকে, পেন্সিলে করে দেখ কোন দিকে হবে, ফাইনাল অ্যান্সার চাই আমার। এরকমই তো। হুম, কি উপর দিকে? এটা ভিটা সেন্টারে দিতেছি উপরের দিকে। উপরের দিকে? তাহলে মানে এইটা দেখো। তাহলে যদি আমি উপরের দিকে আঁকি, তাহলে এটা যদি ওমেগা হয়, তাহলে ওমেগা থেকে আর এর দিকে এইভাবে যদি ঘোরাই, তাহলে স্ক্রু কি ভেতরের দিকে ঢুকছে? হ্যাঁ হ্যাঁ ঢুকছে। তাহলে ওমেগা এই ডিরেকশনটা ফাইনাল। ঠিক আছে, তাহলে তুই ভাব, একটা পার্টিকেল যদি সার্কুলার, দেখ একটা পার্টিকেল যদি সার্কুলার মোশনে মুভ করে, আচ্ছা ভিটাকে আমি সরিয়ে দিচ্ছি এই পয়েন্ট থেকে, কিন্তু একটা, এবার তুই এই ডায়াগ্রামটা দেখে যে এখানে ক্রস প্রোডাক্ট হতে পারে এটা ইমাজিন করতে পারবি না, কারণ ক্রস প্রোডাক্টে তিনটে জিনিস সবসময় একই সেন্টার থেকে থাকবে। আমরা ভেক্টরের ওই প্রপার্টিটা কাজে লাগিয়েছি যে ভেক্টরকে যদি প্যারালালি শিফট করা যায় তাহলে এখানে এটা পসিবল। তাহলে একটা পার্টিকেল যদি এইরকম ভাবে মুভ করে, তাহলে তুই এখানে রাইট হ্যান্ড থাম্বটা বসিয়ে দেখ, তোর বুড়ো আঙুলটা উপরের দিকে যাচ্ছে। রাইট হ্যান্ড গাধা, যাচ্ছে কি বুড়ো আঙুলটা? রাইট হ্যান্ড রুলটা বের করো। এটা যাচ্ছে, এই তো এরম করে ঘুরছে তো, তার মানে উপরের দিকে যাচ্ছে তো। তার মানে রাইট হ্যান্ড যে রুলটা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, সেটা একটা ক্রস প্রোডাক্টের রুল তোকে শেখানো হয়। কি বুঝেছিস তো? হ্যাঁ, তাহলে এইবার ওমেগা, আচ্ছা তাহলে যদি পার্টিকেলটা উল্টো দিকে ঘুরতে শুরু করে, তাহলে ওমেগার ডিরেকশন কিন্তু নিচের দিকে চলে যাবে। আমরা তো ভাবলাম কেন এ আর বি এর বদলে তো এইটা তাহলে তো উপরে বলে দিলেই হয়ে যেত। না, আমি তো তোকে ওমেগার ডিরেকশন বলিনি। না না বলোনি, হ্যাঁ। কিন্তু প্রথমে যখন বিটা সেন্টারে নিয়েছিলে তখন তো এ আর বি এর যে ইকুয়েশনটা বেরিয়েছিল, মানে সি যেটা, হ্যাঁ। সেটারই তো মতন হচ্ছিল, তাহলে তো বি তো এমনি না না না, আমরা কি করেছিলাম, আমরা ছোটবেলায় দুটো ভেক্টর নিয়ে রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশন আমি বার করেছিলাম, আর এখানে আমি উল্টো দিয়েছি, আমি এ দিয়ে দিয়েছি আর সি দিয়ে দিয়েছি, দিয়ে বলেছি ফাইন্ড আউট দ্য ডিরেকশন অফ বি। সম্পর্কটা দেখ, ভি ইজ ইকুয়ালস টু ড্যাশ ইনটু ড্যাশ, তাহলে ভি তো রেজাল্ট আমি আগেই ডিক্লেয়ার করে দিচ্ছি, ভি ইকুয়ালস টু দিচ্ছি মানে কি সি ইকুয়ালস টু এ ক্রস বি। তার মধ্যে একটা আমি ফাইন্ড আউট করে নিতে পেরেছি, কারণ হচ্ছে ভি এর ডাইরেকশন হয় ট্যানজেনশিয়াল ডাইরেকশন, স্পর্শক বরাবর বেরিয়ে যায়। তুই যদি আজকে ঢিলকে ফট করে ছেড়ে দিস, ও যেদিকে যে পয়েন্টে ছেড়েছিস ওই পয়েন্ট থেকে সোজা রান করবে, তাহলে ওই পয়েন্টের ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে? ওদিকে, সেজন্যই না ওদিকে গেছে। ওখান থেকে আমি ভি এর ডাইরেকশনটা পেয়ে গেছি, রেডিয়াস আমি টুয়ার্ড দ্য আউটসাইড হয়েছে, তাহলে ওমেগার ডাইরেকশনটা কোন দিকে? আর এখানে মাল্টিপ্লিকেশনটা তো আর এর সাথে ওমেগার হচ্ছে, ভি এর সাথে কারোর মাল্টিপ্লিকেশন হচ্ছে না। তো
তো আমি তোকে এখানে প্রবলেমটা উল্টো দিয়েছি, ছোটোবেলায় যেরকম ধরনের 2 × 3 শেখালো 6 আর কোশ্চেন দিল এইরকম, দুটো তো আলাদা। এখানে তুই মাল্টিপ্লিকেশন করছিস আর এখানে ডিভিশন করছিস। তো এইটা তোকে এখন আমি করতে দিয়েছি। তাহলে তোকে এইখানে তুই ফাইন্ড আউট করলি যেটা, সেটা হচ্ছে ওমেগার ডিরেকশনটা ওপরের দিকে নিতেই হবে। আর এই জন্য ওমেগা অ্যাক্সিলারেশন সব ওপরের দিকে হবে। বুঝতে পেরেছিস? তাহলে এবার আমাকে বল দেখি, যদি পার্টিকেলটা এই দিকে রোটেট করে, এরকম ভাবে যদি ঘোরে, এই দিকে যদি রোটেট করে, এটা তোর সামনের দিক, এটা ব্যাক সাইড, তাহলে ওমেগার ডাইরেকশন কোন দিকে হবে? কোন দিকে হবে বল? ডান হাতটা ঘোরা এরকম করে রাখ, এই 4টে আঙুল তোর এইখানে থাকবে, এইদিকে এরকম তো, তাহলে ডান দিকে যাচ্ছে, তাই তো? ইয়েস। তাহলে এই দিকে হবে ওমেগার ডাইরেকশনটা, এবং যত জোরে ঘুরবে তত ওমেগার ভ্যালুও বাড়বে, লেন্থ ওয়াইজ বাড়বে, কারণ ভেক্টরের ডাইরেকশন ডান দিকে হলো, কিন্তু ভেক্টরের ভ্যালুটা তো বেড়ে যাচ্ছে, কারণ স্পিডে ঘুরছে তো আরো। ক্লিয়ার? তাহলে যত ছোট ঘুরবে, আচ্ছা দেখ আমি অ্যানিমেশন করে আমি দেখিয়ে দিচ্ছি, যত জোরে ঘুরবে ভেক্টরটা এরকম করে বেড়ে যাবে, আবার যত আস্তে ঘুরবে ভেক্টরটা কমে এইখানে একদম এসে 0 হয়ে যাবে। এবার ভেলোসিটি এই দিকে, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে থাকবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এদিকেই থাকবে, ডান দিকেই থাকবে, কারণ একে তো ফলো করবে। কি আরে তোরা কনফিডেন্স নেই কেন? ওমেগার ডাইরেকশন আর আলফা ডাইরেকশন কি আলাদা হতো? হতো না তো, আমাদের লিনিয়ারও তো হতো না, এইচ ইকুয়ালস টু ডি ওমেগা, এই ডিএক্স ডিভিডিটি। তাহলে ভেলোসিটি চেঞ্জ যেদিকে, অ্যাক্সিলারেশনও চেঞ্জ সেদিকেই হবে। নিউটন তো এটাই বলেছিল যে মোমেন্টামের চেঞ্জ যেদিকে, ফোর্সেরও চেঞ্জ সেদিকে। ঠিক আছে? তাহলে আলফার যদি ডিরেকশন এদিকে হয়, তাহলে আলফাটা কার করেসপন্ডিং একটা রাশি? এর করেসপন্ডিং একটা ফিজিক্যাল প্যারামিটার। লিনিয়ারে অ্যাক্সিলারেশন মানে এ, অ্যাঙ্গুলারে আলফা। তাহলে একে যদি আমি এম দিয়ে মাল্টিপ্লাই করি কি পাবো? ফোর্স। তাহলে এইখানেও একটা কিছু দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো টর্ক। এবার আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলে টর্ক পাওয়া যাবে ওটা আমি বলছি না, ওটাকে বলে আই বলে। না আইওটা না, ক্যাপিটাল আই। ঠিক আছে? এবার ক্যাপিটাল আই আর মাসের মধ্যে মানে রিলেশন আছে, মানে লিনিয়ারে মাস যে কাজটা করে অ্যাঙ্গুলারে আই সেই কাজটা করে। ওটা আমরা রোটেশনাল মেকানিক্স যখন শিখবো তখন বলবো। এটা আইটার ফুল ফর্ম হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। শুধু ইনারশিয়া নয় কিন্তু, মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাঙ্গুলারে যে কাজটা করে, লিনিয়ারে মাস সেই কাজটা করে। এবার তুই আমাকে বল মাসের কাজ কি? একটা স্পেস কনজিউম করে থাকা, তাই তো? কিছু ম্যাটার থাকা ওর মধ্যে। আই এর মধ্যেও সেরকম। আই যদি ঘোরে, মানে কোনো একটা পার্টিকেল যদি ঘোরে, ও একটা জায়গা নিয়ে ঘোরে, তাহলে ওই যা যা জিনিসপত্র মাসের মতোই একটা জিনিসপত্র আসবে। যদি আরো বেশি জায়গা নিয়ে ঘোরে তাহলে আই এর ভ্যালুও বেড়ে যাবে, যদি কম জায়গা নিয়ে ঘোরে তাহলে আই এর ভ্যালু কমে যাবে। সেরকম একটা ইকুইভ্যালেন্ট রিলেশন তুই মনে রাখতে পারিস কনসেপচুয়ালি। তাহলে শেষে তাহলে যদি আই বেড়ে যায় তাহলে আলফার সাথে মাল্টিপ্লাই ওর টর্কও বেড়ে যাবে। এবার টর্কটা কি জিনিস? টর্ক ফোর্সের কাজ কি? মোশন ইনিশিয়েট করা, কাউকে ঠেলে দিলাম চলতে শুরু করলো, টর্কের কাজটাও তাই। টর্ক অ্যাপ্লাই করলি ঘুরতে শুরু করলো। ফ্যান ঘুরছে কেন? টর্কের জন্য। ইঞ্জিন ঘোরে কেন? টর্কের জন্য। ঠিক আছে? তাহলে যা কাজ ফোর্সের লিনিয়ারে, সেম কাজ টর্কের রোটেশনে। এইবার তুই ভাব লিনিয়ারে, রৈখিকে, আইটা কৌণিকে, রোটেশনালে। ইনারশিয়া যেটা আমরা পড়েছিলাম, ইনারশিয়া, নন ইনারশিয়াল ফ্রেম, ইনারশিয়াল ফ্রেম, ওই ইনারশিয়া আলাদা, এইটা আলাদা। এটা মোমেন্ট অফ ইনারশিয়া। পুরো কথাটা এম আই, মুম্বাই ইন্ডিয়ান্স।
ঠিক আছে, শুধু ইন্ডিয়ান্স না। এটা হ্যাঁ, ক্যাপিটাল আই। কাজ করে মাস কি কাজ করে? ভর, মানে তার মধ্যে কিছু স্পেস কনজিউম করে থাকবে, সে একটা জায়গা দখল করে থাকবে, সে একটা মানে কি বলবো কিছু ম্যাটার ওর মধ্যে আছে। আই এরও সেম কাজ, আই যখন ঘোরে তখন একটা জায়গা নিয়ে ঘোরে, দুটো আলাদা জায়গা দুটো আলাদা জায়গায় কাজ করে, মানে একটা লিনিয়ারে কাজ করে, একটা রোটেশনালে কাজ করে, কিন্তু দুজনের কন্ট্রিবিউশনটা সেম ফর্মুলা ওয়াইজ। জিনিসগুলো আলাদা হতে পারে। যেরকম আমি তোকে বলছি, তোর একটা বিয়ে বাড়ির জামা, একটা স্কুলের জামা, দুটো জামার কাজ একই, ড্রেসের যা কাজ সেটাই সেম কাজ, কিন্তু ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট ওর রোল, সেরকম জিনিস। এবার তাহলে কি বিয়ে বাড়ির জামার সাথে ওই জামার কোনো রিলেশন নেই? দুটোই কটন থেকে তৈরি হয়। তো এটাও তাই, এই এম থেকেই আমরা আই তৈরি করে নেবো যখন আমরা শিখবো। পড়াচ্ছি, একটু পরে কথা বলছি। হ্যাঁ, আমি খবর পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার যে অ্যাঙ্গুলার তাহলে টর্কটা পেলি তো। এবার তুই আমাকে একটা কথা বল, একটা লাগতো না। আচ্ছা দেখ, একটা সাইকেল চলছে, সাইকেলের চাকাটা এরকম করেই মুভ করে। এবার তুই জোরে জোরে সাইকেল চালাচ্ছিস, ঠিক আছে, জোরে জোরে সাইকেল চালালে কি হবে? টর্কটাও বাড়বে। টর্ক যদি বাড়ে, এদিকে টর্ক বাড়ছে, তাহলে নিউটনের থার্ড ল ওয়াইজ উল্টো দিকেও একটা ফোর্স কাজ করবে, হ্যাঁ কি না? একদিকে ফোর্স থাকলে উল্টো দিকে তো ফোর্স থাকবে। এবার একদিকে ফোর্সটা জেনারেট করছে কেন? তুই ঘোরাচ্ছিস চাকা, তাহলে তার জন্য হয়েছে, আর তার রিয়াকশানে উল্টো দিকে একটা ফোর্স আছে। তাহলে সাইকেলটা দেখ, এদিকে একটা টর্ক, এদিকে আর একটা টর্ক, তাহলে সাইকেলটাকে টেনে ধরে রেখেছে। তার মানে আমি যেই প্লেটটা নিয়েছি, এই প্লেটটাকে এদিক থেকে আমি ধরে রেখেছি, এদিক থেকে ধরে রেখেছি, প্লেটটা দাঁড়িয়ে থাকবে। এইবার আমি চাকা ঘোরানো বন্ধ করে দিচ্ছি। চাকা ঘোরানো বন্ধ করে দিলে কি হবে? টর্কের অ্যামাউন্ট কমে যাবে, এটাও কমে যাবে, কমতে এটা জিরো হয়ে গেল, চাকা পড়ে যাবে, আর কেউ ওকে ধরার নেই। এই জন্য টু হুইলার যত স্পিডে থাকবে তত স্টেবল, স্পিড কমিয়ে দিলেই টলমল করবে, পড়ে যাবে, সাইকেলের মতো। সাইকেল স্পিডে চালালে হাত ছেড়ে দিলেও চলবে, কারণ হাত ছেড়ে দিচ্ছিস মানে হচ্ছে দুদিকে সমান অ্যামাউন্টের টর্ক ভালো পরিমাণে ধরে আছে চাকাটাকে, ওই দিব্যি চলবে। স্পিড কমিয়ে দিবি, তোকে হ্যান্ডেল ধরতে হবে, ধরে আরও স্পিড কমাবি, তোকে চাকাটা ধরে মাটিতে পা ফেলে দিতে হবে, কারণ আর স্টেবল হচ্ছে না জিনিসটা। তো স্টেবিলিটি টু হুইলারের জন্য যে টর্কের যে ভ্যালুটা পাওয়া যায়, এইটা আমাকে হেল্প করে। আর এই সেম প্রিন্সিপালে টর্কই আমাদের লাট্টুকে ঘুরিয়ে স্টেবল রাখে। লাট্টু যখন ঘুরবে, দেখ লাট্টু ঘোরে কিন্তু আবার অন্যভাবে, লাট্টু ঘোরে আবার এই প্লেনটাতে, এই প্লেনেতে লাট্টু ঘোরে, মানে এরকম ভার্টিক্যাল প্লেনে লাট্টু ঘোরে না। লাট্টু যেটা ঘোরে সেটা হচ্ছে এরমভাবে লাট্টু ঘোরে। তাহলে এর করেসপন্ডিংয়ে একটা টর্ক এদিকে থাকবে উপরের দিকে বা নিচের দিকে, উপরের দিকে যেদিকে খুশি থাকুক না কেন, ঘোড়ার উপর ডিপেন্ড করছে। তো এদিকে একটা টর্ক থাকবে, তাহলে এটা হচ্ছে ফোর্স, তাহলে রিয়াকশান ফোর্স গ্রাউন্ডে থাকবে। বা যদি এদিকে টর্ক থাকে, তাহলে রিয়াকশান ফোর্স ওপরের দিকে থাকবে। লম্ব বল পড়েছিলিস তো নাইনে, মনে আছে তো? তাহলে স্টেবিলিটি পাবে, লাট্টু চুপচাপ ঘুরতে থাকবে, মানে এই জিনিসটা হবে। এটা যদি আমার হেডফোনটা যদি লাট্টু ধরিস, এই জিনিসটা হবে। এই যে আমি ওপর থেকে যে পুশটা করে রেখেছি না, এটা কিছু নেই বলে পুশটা করে দাঁড় করিয়ে রেখেছি। এই যখন ঘুরবে অটোমেটিক্যালি একটা টর্ক জেনারেট হবে, ওই টর্কটা মাটিতে চেপে ধরবে, মাটি ওপরের দিকে ওকে তোর বোর্ডটা সেট করে দেবে, ঠিক আছে? সেই জন্য লাট্টু ঘুরলেও স্টেবল থাকবে, দাঁড়িয়ে গেলে টর্কটা জিরো হয়ে যায়, পড়ে যাবে। আরেকটা ভিডিও আমি তোদেরকে দেখাচ্ছি, এইটা মেকানিক্সের সব থেকে টাফেস্ট মানে এক্সপ্লেনেশন। আমি জানি না তোরা রিলসে ফিলসে হয়তো এটা দেখে থাকবি, আমি দেখাচ্ছি, ইউটিউবটা খুলো, নেটওয়ার্ক স্লো। তো এই সার্কুলার মোশন। আচ্ছা, এবার আরেকটা কথা আমি বলে দিই, ওমেগা তাহলে
আইদার পারপেন্ডিকুলার হচ্ছে অথবা ভার্টিক্যাল, মানে প্লেনের সাথে ভার্টিক্যাল ডাইরেকশনে হচ্ছে। তাহলে তুই ধরতে পারিস এই দিকে যদি হয় বা এই দিকেই যদি হয়, যদি এই দিকেই হয়, যে কোনো একটা দিকে ওমেগা থাকবে পারপেন্ডিকুলারের সাথে। এবার এই দিকে যদি তুই একটা মিরর রাখিস, এদিকে যদি তুই একটা মিরর রাখিস, তাহলে মিররের রিফ্লেকশনটাও কিন্তু এরকমই হবে, তাই না? তাহলে আফটার মিরর রিফ্লেকশন এর কোনো চেঞ্জ হলো না। তাহলে এই ধরনের ভেক্টরগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর, যে ভেক্টরের মিরর রিফ্লেকশন চেঞ্জ হচ্ছে না। আর যদি যদি একটা ডিসপ্লেসমেন্ট থাকে কোনো একটা ভেক্টরের, ঠিক আছে, ওই পার্টিকেলটা ধর এদিকে আসছে, যদি মিরর রাখিস তুই, তাহলে দেখ ভেক্টরের ডাইরেকশন কিন্তু পাল্টে গেল, তাই না? তাহলে এই ধরনের ভেক্টরগুলোকে বলা হয় পোলার ভেক্টর। পোলার কেন? কারণ এর পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে বা মাইনাসের ডাইরেকশনটা প্লাসে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের রোটেশনাল মেকানিক্সে ম্যাক্সিমাম ভেক্টরগুলোই কিন্তু সব অ্যাক্সিয়াল ভেক্টর, মানে ওই অ্যাক্সিসের ওপরে ভেক্টরগুলো থাকে। আর লিনিয়ারের ক্ষেত্রে সব ভেক্টরগুলোই হচ্ছে পোলার ভেক্টর, মানে ওদেরকে যদি মিররে রাখিস ওগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মিরর সিমেট্রি দিয়ে এটা বলা হয়। অনেক বইতে মিরর সিমেট্রি কথাটা ওরা বলে না, ওরা এমনি বলে দেয় যেহেতু এটা অ্যাক্সিস ওয়াইজ কাজ করে সেই জন্য অ্যাক্সিয়াল ভেক্টর আর পোলার ভেক্টর বাকিগুলো। এবার তোদের মাথায় কোশ্চেন আসতে পারে যে হঠাৎ পোলার আর অ্যাক্সিয়াল ভেক্টরটাকে অ্যাক্সিয়ালটার না হয় অ্যাক্সিস বরাবর পেয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু পোলার ভেক্টরটা তো আমি কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না। আর একটা গল্প হতে পারে, সেটা হচ্ছে যদি এই রোটেশনটা যদি এই রকমভাবে হয় তাহলে কিন্তু আবার অ্যাক্সিস দিয়ে যাচ্ছে না, মানে এটা এরমভাবে ঘুরছে, এরমভাবে ঘুরছে আর কি, বুঝতে পেরেছিস? মানে এই যে এইটা প্লেট, ফার্স্টে তো অ্যাক্সিস এখান দিয়ে ঘুরছিল, এখন এরমভাবে ঘুরছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অ্যাক্সিস বরাবর কিন্তু হলো না, তাও ভেক্টরটাকে আমি শিফট করে অ্যাক্সিসে ফেলে নিয়ে চলে আসতে পারি, দিয়ে বলতে পারি যে অ্যাক্সিস বরাবর আছে, এই জন্য অ্যাক্সিয়াল ভেক্টর। কিন্তু পোলার ভেক্টরের কোনো এক্সপ্লেনেশন পাবি না যদি না তুই মিরর সিমেট্রিটা ইন্ট্রোডিউস করি। আমাদের কোনো একটা ক্লাসে ছিল সেই ওই মিররের সিমেট্রিগুলো, সেই সিমেট্রি অবজেক্ট, হ্যাঁ লেটার দিয়েছিল, ওই চ্যাপ্টারের তুই বলতে পারিস, ঠিক আছে? মিরর সিমেট্রি, মিররে যদি সিমেট্রি থাকে তাহলে অ্যাক্সিয়াল ভেক্টর, মিররে যদি সিমেট্রি না থাকে তাহলেই তো হয়ে যাবে পোলার ভেক্টর। হ্যাঁ হ্যাঁ, হুইল রোটেশনটা করাচ্ছে, ভালো করে ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে? জায়গাটা একটা ইন্টারেস্টিং ঘটনা দেখতে পাবো। চাকার একদিকে লাগাচ্ছে, মানে স্টেবল হয়ে গেল। About 10 seconds. এন্ডে কিন্তু কোনো Isn't that amazing? And it rotates seen from below clockwise. এবং কিন্তু এর চাকাটা ঘুরছে আবার। এই এক্সপ্লেনেশনটা আমি তোদেরকে ইমিডিয়েট দিতে পারবো না, কারণ এর টর্কের ওপর আবার একটা ক্রস প্রোডাক্ট হয়, মানে এই যে টর্ক যে ভেক্টর কোয়ান্টিটিটা পেলি অ্যাক্সিস বরাবর না, তার উপরে আবার একটা ক্রস প্রোডাক্ট হয়ে আবার একটা পারপেন্ডিকুলার দিকে একটা ফোর্স বের, তো সেই ফোর্সটাই এই চাকাটাকে গোল গোল ঘোরাচ্ছে, ঠিক আছে? আর টর্কটার জন্যই চাকাটা স্টেবল হয়ে আছে। আমি শুধু ওইটুকুনি বলতে চাচ্ছি, এই চাকাটার ঘোরানোটা কিন্তু আমি Now the angular momentum rotating like this চাকাটা is কিন্তু pointing নিজের here. অ্যাক্সিসে, মানে এই দড়িটার অ্যাক্সিসে The big angular momentum is pointing like this. এক্সপ্লেন করছি যে এই যে টর্কটা আছে, It's like this. And
So the spin angular momentum is chasing that ওই torque. মোমেন্টাম চেঞ্জ বলছে না, মোমেন্টাম চেঞ্জ মানে ফোর্সের ডাইরেকশন মানে I'm the spin angular momentum, I'm the torque. দেখো কিন্তু এই যে টর্ক মোমেন্টাম এই অ্যাঙ্গেলে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেছিস ক্রস প্রোডাক্ট করে দিচ্ছে। 90 ডিগ্রির গল্প মানেই ক্রস প্রোডাক্ট আছে ওটা। তো এই যে এবার This is the গাড়ির torque. চাকাটা দেখ Chasing it. আস্তে আস্তে নেমে যাচ্ছে কারণ ফোর্সটা কমে যাচ্ছে। তো চাকাটা দেখ আগে একদম সোজা দাঁড়িয়ে ছিল, এখন এইদিকে ঢাল খেয়ে যাচ্ছে কারণ ওদিকে তো হ্যাঙ্গারটা নেই। তো চাকাটা থেমে গেলেই পড়ে যাবে। তো এটা খুব বিখ্যাত একটা রিলস, ঠিক আছে। আর এই প্রফেসরটা ও হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, ও এরকম জিনিসপত্র নিয়েই ক্লাসে যায়, ঠিক আছে। তো ওর মানে এবং খুব ইন্টারেস্টিং ভিডিও আছে। একটা ভিডিও আছে যে এরকম দুটো সেম দুটো ইনক্লাইন প্লেন রেখেছিল, একটা এরকম কার্ভ ইনক্লাইন প্লেন আর হাইটটা নিয়েছিল 10 মিটার থেকে এখানে 0 মিটার এরকম একটা, আর একটা নিয়েছিল স্ট্রেট ইনক্লাইন প্লেন সেম হাইটে 10 মিটার থেকে এরকম দিয়ে দুটো জায়গাতে ও দুটো রোল বল ছেড়ে দিয়েছিল কোনটা এইখানে আসতে বেশি টাইম নেবে। তো এর ম্যাথামেটিক্যাল ও অ্যাপ্রোচটাকে করে দিয়েছিল, করে দিয়ে ও ইয়ে করেছে। তারপরে ও নিজে এটাকে পারফর্ম করিয়ে দেখিয়েছে যে এই কোনটা স্লোতে পৌঁছাচ্ছে, এইটা স্লোতে পৌঁছাবে, এইটা তাড়াতাড়ি পৌঁছাবে, ঠিক আছে। কারণ এর ইনিশিয়াল ফলটা বেশি, তো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিটা এখানে তাড়াতাড়ি হচ্ছে। আর এখানে কিন্তু ওর ভেলোসিটি যে ভেক্টরটা আছে সেটা ফিক্সড ভেক্টর, তো এর ভেলোসিটি চেঞ্জ হবে না। তো এই ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে এখানে চলে যাবে, কিন্তু এর ভেলোসিটি চেঞ্জ হবে তো এই অ্যাক্সিলারেশন পাবে, ঠিক আছে। কারণ দেখ ভেলোসিটি কম্পোনেন্টগুলো চেঞ্জ হচ্ছে। তো এইখানে এই যে আজকের যে কনসেপ্টটা শিখলি, আজকের কনসেপ্টটা কি শিখলি, দেখ ভেলোসিটিটা সেম থাকছে কিন্তু ভেলোসিটি কম্পোনেন্টের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভেলোসিটি কম্পোনেন্টের ভ্যালু চেঞ্জ হলেই অ্যাক্সিলারেশন জেনারেট হবে, তো অ্যাক্সিলারেশনের জন্য স্পিডটা আরও তাড়াতাড়ি বেড়ে যাবে, তাই না। তো এইগুলো আছে, মানে তুই ওই প্রফেসরটা দেখবি তো অনেক কিছু জিনিস জানতে পারবি, খুব কমন জিনিস। আমি হুইল অন টর্ক লিখেছি, ওটা 1 নাম্বারই থাকে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আজকে অঙ্ক আমি করাবো, তোকে ছেড়ে দিতে হবে, একটা অঙ্ক করে যা, ঠিক আছে। হ্যাঁ এইচডাব্লিউর একটা অঙ্ক নয়, ক্যালকুলেট কর, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড অফ এ ক্লক। এটা তুই করেছিলিস, ভুলে গেছিস। ঘড়িতে যে ঘন্টার কাঁটাটা থাকে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ক্যালকুলেট করতে হবে। কি করবো বল? এটা আমি কি করবো, নিয়ে যাবো? তাহলে এখন আমি এই অঙ্কটা আমি দেখতে বসবো, তাহলে দাঁড়া আগে এটা করিয়ে নিয়ে আমি দেখে দিচ্ছি, তুই থাকবি তো? হ্যাঁ তাহলে দাঁড়া আমি দেখে দেবো, এটা আমার কাছে রাখবো। হ্যাঁ দেখ দাঁড়া, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ওমেগার ফর্মুলা কি? থিটা বাই টি। তাহলে ক্যালকুলেট কর আওয়ারের হ্যান্ড একটা থিটা কমপ্লিট করতে কত অ্যাঙ্গেল কভার করছে আর টাইম কত নিচ্ছে। খুব ইজি অঙ্ক এটা। আওয়ারের হ্যান্ডটা ঘন্টার কাঁটাটা একটা কমপ্লিট রাউন্ড মারলো, কত টাইম নিল? একটা ঘন্টার কাঁটা একটা কমপ্লিট ঘড়িতে রাউন্ড মারলো, কত সময়? সময়টা জিজ্ঞেস কর, টাইমটা। হ্যাঁ হ্যাঁ এই তো আমি এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসছি। 12 না 24 ঘন্টা? 12 আওয়ার। আর থিটাটা কত হবে? একটা কমপ্লিট রোটেশনের থিটা কত হয়? 2 পাই। আমরা বড় হয়ে গেছি। আচ্ছা তাহলে 2 পাই বাই 12 আওয়ার মানে হচ্ছে কত সেকেন্ড জানিস? 1 ঘন্টা কত সেকেন্ড? 86,400। একদিন
একদিন 86,400 সেকেন্ড, তাহলে 12 ঘন্টা মানে হাফ দিন, তাহলে 86 মানে 43। 3600. না না, একটা কমপ্লিট একটা ঘন্টার কাটা ঘুরতে 12 ঘন্টা টাইম নেবে। কাজ করছে। এবার তুই যদি এই হিসাবটা করিস যে 1 hour 3600 সেকেন্ড ইন্টু 12, তাহলে এইটা করে কত আসবে সেটা আমি বলছি যে 1 কমপ্লিট ডের জন্য 86,400 সেকেন্ড হয়, তাহলে হাফ ডে মানে কত, তাহলে 43 হবে আর এদিকে 200 হবে, সেটা আমি লিখতে যাচ্ছিলাম। তাহলে এটা রেডিয়ান পার সেকেন্ড, এটাই অ্যান্সার লিখে রাখবি, পাই দিয়েই অ্যান্সার লিখবি, এখানে ম্যাক্সিমাম অঙ্ক পাই দিয়ে রেখে দেয়। আর পাইয়ের ভ্যালু ক্যালকুলেশন কম। এখন কিন্তু পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7। কখন পাইয়ের ভ্যালু 22/7 নিবি মানে 3.14, আর কখন পাইয়ের ভ্যালু 180 নিবি এটা বুঝে রাখ ভালো করে। যখন অ্যাঙ্গেল ডিসকাস করবি তখন পাইয়ের ভ্যালু হবে 180, আর এই স্টেপ থেকে যখন তুই নেক্সট স্টেপে যাবি এখানে কিন্তু আর কোনো অ্যাঙ্গেল নেই, এটা তুই সিম্পল আমাদের সরল করছিস, যেটা সিম্পলিফিকেশন বলে। তো সেখানে কিন্তু 2 ইন্টু ওই 3.14 মানে 22/7, বুঝতে পারলি? এই লাইন থেকে যখন এই লাইনে আসছিস তখন এখানে তুই অ্যাঙ্গেলের জায়গায় তুই ভ্যালুটা বসাচ্ছিস, দ্যাট ইজ 180 ডিগ্রি, ঠিকঠাকই বসছে। এর পরের লাইনটা তুই কিন্তু আর অ্যাঙ্গেলের মধ্যে নেই, এর পরের লাইনে ক্যালকুলেশনে চলে যাচ্ছে, তো সেটা কিন্তু অ্যালজেব্রাকে ফলো করছে, তো সেখানে 22/7 হবে। সব জায়গায় 180 বসিয়ে দিয়ে চলে এলি, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এর পরের দিনে আমি সব চ্যাপ্টারের অঙ্ক করব, মানে যে অঙ্কগুলো পেন্ডিং আছে, ডাউটগুলো আমি পুরো ক্লিয়ার করে এইটা আমার শেষ হয়ে যাবে, মানে সার্কুলার মোশন এটা শেষ অলরেডি। হ্যাঁ, পরীক্ষা আজকে পরীক্ষা নেওয়ার তো কথা ছিল, হ্যাঁ আজকে একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, ওই ভেক্টর থেকে বলেছিলাম না, ওটা ছিল। যাই হোক, ওটা আমি দেখছি, আমি একটা অন্য ডেট নিয়ে আমি পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, না না না, পরীক্ষা আমি একটা অন্য ডেট দিয়ে সবাইকে ডাকবো, ডেকে পরীক্ষা নেবো, ঠিক আছে? সম্ভবত বুধবার দিন বিকালবেলা, মানে বিকালবেলা মানে রাত্রি 8টার পর, না, আরোই হবে না। 10টার সময়। হবে না, তখনই তো ঢুকবো। আর তখনই বাড়ি ঢুকবো সব। বৃহস্পতিবার পুরো ফাঁকা থাকে। আমার আর ওর। ঠিক আছে, দেখছি তাহলে আমি একটা উইকডেতেই এক্সাম নিতাম। তাহলে একটা কাজ করবো, সামনের রবিবারে, এই যে রবিবারটা আসছে, হ্যাঁ, এটাতে আমি সব করা ডাউট আমি ক্লিয়ার করে দেবো, তারপরেই পরীক্ষা নেবো। পরের রবিবারটা। এই রবিবার, আচ্ছা, পরশু দিন, ঠিক আছে? তোকে আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, একদম ঘন্টা ধরে পরীক্ষা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভেক্টর বোট রিভার বৃষ্টি, আর ওর সাথে 1Dটাও ছিল, 1Dটা, ঠিক আছে? 1Dতে আমি যে যে প্রবলেমগুলো আমি বলে দিচ্ছি, পুলিশ চোরের অঙ্ক দেখবি, ঠিক আছে? তারপরে হচ্ছে nth সেকেন্ডে যে টাইমটা দেয় সেটার অঙ্কগুলো দেখবি, মানে যেটা হচ্ছে SN। আচ্ছা, গ্রাফের অঙ্ক দেখবি, ঠিক আছে? গ্রাফ যদি উপরের দিকে ওঠে সেখানে ট্যান থিটা বার করা, ট্যান থিটা মানে ভেলোসিটি অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করে, সেইগুলো দেখবি। আর হচ্ছে দৌড়ে যে অঙ্কগুলো ছিল, দৌড়ে ট্রেন ধরা, ঠিক আছে? এইখানে এই অঙ্কগুলো, তারপর হচ্ছে উপর নিচে যাওয়ার অঙ্ক, সেটা হচ্ছে উপরের ছাদ থেকে একজন ঢিল ছুড়লো আর তুই তলা থেকে এরকম ছুড়লি, দুজনে কোথায় মিট করবে, ওই মিট করার যে প্রবলেম, এখানে সব কটাতে কিন্তু টাইম সেম থাকবে, কারণ ওই পাথরটা যে টাইমে এসছে তুই তলা থেকে সেই টাইমেই ওরা দুজনে মিট করেছে, হয়তো ও বেশি ডিস্টেন্স গেছে, এ কম ডিস্টেন্স গেছে, ডিস্টেন্স আলাদা হবে কারণ ও অ্যাক্সিলারেশনে পড়ছে আর এ রিটার্ডেশন হচ্ছে, মন্দন হচ্ছে। তো মন্দন হওয়া মানে, রিটার্ডেশন হওয়া মানে স্পিড কমে যাবে, তো অবভিয়াসলি স্পিড কমে যাচ্ছে মানে এ কম ডিস্টেন্স যাবে, ও বেশি ডিস্টেন্স যাবে,
তো কিন্তু দুজনের জন্য টাইম সেম কাউন্ট হবে, কারণ স্টপ ওয়াচ বা মোবাইল কিন্তু ও 5:20 ফেলেছে, আমি এখানে 5:20 ছুঁড়েছি, তো ওর জন্য 1 মিনিট টাইম, আমার জন্য 1 মিনিট টাইম, ঘড়ি তোর আমার জন্য আলাদা চলবে। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু দেখে আসবি। আমি ওই 2-3টে ডেরিভেশন আমি করতে দেবো, ঠিক আছে? মানে ডেরিভেশন মানে ওই স্ট্রেট ফরওয়ার্ড এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওইসব প্রমাণ আমি করতে দেবো না, ওগুলো তোদেরকে অঙ্ক করা যে গ্রাফের জন্য তো জানতে লাগবে। আমি ডেরিভেশন যেগুলো দেবো সেখানে কিন্তু ওই ভেক্টরের পি একটা সাইড হবে, কিউ আর একটা সাইড হবে, পিকে 3 টাইমস করা হলো, কিউকে 2 টাইমস কমিয়ে দেওয়া হলো, এইগুলো কিন্তু আমি ডেরিভেটিভ মানে ওই ডেরিভেশনের মাধ্যমে আমি অ্যান্সারটা চাই, ঠিক আছে? স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এখানে দেয় না। আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আমাদের বইয়ের এক্সাম্পলে দেখবি আছে, সেটা হচ্ছে ছোটোবেলায় যে প্রুফগুলো করেছিলিস থার্ড সাইডের সাথে প্যারালাল, এখানে একটা হাফ প্যারালাল ড্র করলে এটা আরেকটাকে হাফে মিট করে, এই যে প্রুফগুলো মনে আছে, এই প্রুফগুলো কিন্তু ভেক্টর ডায়াগ্রাম থেকে করতে দেয়। মনে পড়ছে এটা? একটা যে কোনো একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এইটা মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের সাথে এই থার্ড সাইডের প্যারালাল করে যদি আমি ড্র করি, তাহলে এটা আরেকটা যে সাইডকে ইন্টারসেক্ট করবে সেটাও হাফ হাফে মিট করবে, ঠিক আছে? এই যে প্রুফগুলো ছিল, তারপরে হচ্ছে এর ভ্যালুটা হবে এর হাফ, মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় এটা 5 সেন্টিমিটার হবে। মিড পয়েন্টগুলো হ্যাঁ, ওই যে থিওরেমগুলো ছিল, ঠিক আছে? এইগুলো কিন্তু ভেক্টর দিয়ে দেয়, হ্যাঁ ভেক্টর দিয়ে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করে হয় এখানে। মানে এখানে কটা? এটা এটা এইটা, আচ্ছা ঠিক আছে? আবার এই যে এইটা ধরলি, এটা ধরলি, রেজাল্ট্যান্ট এইটা, তো এইভাবে এইগুলো কিন্তু প্রুফ করা আছে, এক্সাম্পলেই করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি কি টাইপের প্রবলেম হলো পুরোটা চক আউট করতে পারবি তো, ঠিক আছে? ওটা করে পরের দিন কিন্তু আসবি। আর আমি দেখছি, আমি এবার থেকে ভেবেছি না একটা জিনিস আমি একটু স্টেপ নেব, আমাদের যেই মেন্সের যে প্রবলেমগুলো আছে এগুলো আমি ছোট ছোট ভিডিও করে আমি ওইগুলো একটা একটা করে গ্রুপে দিতে থাকবো, ওই প্রবলেমগুলো, হ্যাঁ সলভ ভিডিও, মানে যেগুলো তোরা এই আমাকে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যেগুলো আটকাচ্ছে না, সেগুলো আমি এরকম করে করে আমি দিয়ে দেবো, কারণ আমার কাছে যে টাইমটা আছে এখন আমার কাছে অনেক টাইম, ঠিক আছে? কারণ আমি স্কুল চেঞ্জ করেছি, তো অনেক টাইম আমার কাছে, তো আমি ভেবেছি ওই কাজটা আমি করে দেব, তাতে কি হবে আমার এখানে বসে টাইমটা আমার নষ্ট হবে না, বুঝতে পেরেছিস? হয়তো 1 মিনিট থেকে 1.5 মিনিটের একটা ভিডিও হবে, ঠিক আছে? ছোটো ছোটো ভিডিও করে আমি সলভগুলো দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে বুঝে যাবি যে আমি কি করতে চাইছি, আর বাকি কাজটা তোদেরকেই করতে হবে, ক্যালকুলেশন তো আমি করবো না, তোদেরকেই ক্যালকুলেট করতে লাগবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো তাহলে, আর এরপরে দিন আমি ইয়েটা করাবো, মানে পরের শুক্রবার দিন আমি নিউটনস লটা ধরবো, আর নিউটনস লটা আমি একদম মোমেন্টাম থেকে ধরবো, আমি কিন্তু আর ওই ইয়ে করাবো না, ফার্স্ট ল সেই 4 হলে ওটা চলতেই থাকবে, ওগুলো আমি আর করে টাইম নষ্ট করবো না। হ্যালো, হ্যাঁ যাবো যাবো যাবো, হ্যাঁ বুধবার ভোট, ও ভোট দেবে নাকি? আমি আসতে পারি, আমি সকালবেলা আমি বেরোবো না, রাত্রিবেলা তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ হুম, ঠিক আছে। হ্যাঁ, ও যে দলই আসুক আমাকে চাকরি করতে হবে, আমাকে পয়সা হবে। হ্যাঁ হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে, ও কোনো ব্যাপার নেই। আরে হ্যাঁ খাইয়ে দেবে তুই রাখ, খাইয়ে দেবে, খাইয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ বিকালে যাবো, হ্যাঁ ঠিক আছে পিয়াসি, আরো পরের দিনে আরো ক্লাস হবে, এটা আর বুঝতে পেরেছিস? এই 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 রবিবার দিনকে আমি অনেকগুলো প্রবলেম করাবো, তো ওই পিডিএফটা আমি তোকে পাঠিয়ে দেবো, তুই ওখান থেকেও চেষ্টা করিস, ওগুলো নিটের PYQ আছে, আমি ওটার ওপরেই আমি
কয়েকটা কোশ্চেন করাবো, তুই জয়েন হতে পারিস, নাও জয়েন হতে পারিস, কোনো ব্যাপার না। ঠিক আছে স্যার, আপনি পাঠিয়ে রাখবেন, ডাউট হলে আপনি হ্যাঁ, আমি জয়েন। পাঠিয়ে রাখবো।